ওকে, অডিও ভিডিও ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, তো এর আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে মেম্বারের ইফেক্টিভ স্লেন্ডারনেস রেশিও। তো সেখানে কি কি আগের দিন দেখেছিলাম মুখ্যত আমরা লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি। তো লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা বিভিন্ন স্টিলের মেম্বার গুলোর ডিফ্লেকশন লিমিট নিয়ে কোডাল কি প্রভিশন রয়েছে সেই চার্টটা দেখেছিলাম। তো আর দেখেছিলাম যে লোকাল বাকলিং ফেনোমেনা, যে লোকাল বাকলিং এর জন্য স্টিল মেম্বারে কি হয় না চারটে ক্লাসিফিকেশন করা হয়েছে। সেকশন 1, সেকশন টাইপ 2 মানে কম্প্যাক্ট, সেকশন টাইপ 1 মানে প্লাস্টিক, সেকশন টাইপ 3 মানে সেমি কম্প্যাক্ট, এন্ড সেকশন টাইপ 4 দ্যাট ইজ স্লেন্ডার। তো মুখ্যত আমরা প্লাস্টিক, কম্প্যাক্ট এবং সেমি কম্প্যাক্ট এই তিনটে টাইপের সেকশন ইউজ করতে প্রেফার করি। আর কিসের বেসিসে সেই ক্লাসিফিকেশনটা হয়েছিল না, সেই ক্লাসিফিকেশনটা হয়েছিল যে প্লাস্টিক সেকশন হচ্ছে যে বা প্লাস্টিক এবং কম্প্যাক্ট সেকশন এই দুটো সেকশনে যে আলটিমেট এমপি ভ্যালুটা, সেই এমপি ভ্যালুটা রিচ করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা ফাইবারই, ক্রস সেকশনের প্রত্যেকটা ফাইবারই আলটিমেটলি ইল্ড স্ট্রেস অব্দি রিচ করতে পারবে, whereas সেমি কম্প্যাক্ট সেকশন উইল অপারেট আন্ডার ইলাস্টিক লিমিট। ঠিক আছে, তারপরে আমরা বিভিন্ন মেম্বারের এফেক্টিভ স্লেন্ডারনেস রেশিও নিয়ে কথা বলছিলাম। এফেক্টিভ স্লেন্ডারনেস রেশিও কি না KL/R, এই রেশিওটাকে বলা হয় স্লেন্ডারনেস রেশিও। whereas KL, এই KL এই ফ্যাক্টরটাকে কি বলা হয়? ইফেক্টিভ লেন্থ। ইফেক্টিভ লেন্থ। তো সেখানে আমরা দেখেছিলাম 3 নম্বর পয়েন্টে যে এ মেম্বার সাবজেক্টেড টু কম্প্রেশন ফোর্সেস রেজাল্টিং ওনলি ফ্রম কম্বিনেশন উইথ উইন্ড অ্যান্ড আর্থকুয়েক অ্যাকশন। অর্থাৎ ধরে নিলাম আমার স্ট্রাকচারে কোনো একটা মেম্বার রয়েছে, সে ফর এক্সাম্পল এইরকম একটা ব্রেসিং মেম্বার রয়েছে, সেই ব্রেসিং মেম্বারে কম্প্রেসিভ ফোর্স জেনারেট করেছে, বাট বিকজ অফ দ্য উইন্ড অর আর্থকুয়েক অ্যাকশন। এবং সেই সেন্সে আমি বলেছিলাম যে উইন্ড অ্যান্ড আর্থকুয়েক এই সমস্ত লোড গুলো টিপিক্যালি ল্যাটারাল লোড হয়। ঠিক আছে, তো এই ল্যাটারাল লোডের এগেনস্টে মেম্বারের মধ্যে যদি আমার ব্রেসিং মেম্বার, মুখ্যত ব্রেসিং মেম্বারের জন্য এই ক্লজটা অ্যাপ্লিকেবল হবে যে ব্রেসিং মেম্বারের KL/R এই রেশিওটা 250 ক্ষেত্রে 250 হয় অ্যাজ পার দ্য কোডাল প্রভিশন। ওকে, যে উইন্ড অ্যান্ড আর্থকুয়েক অ্যাকশনের জন্য যদি আমার স্ট্রাকচারে এই উইন্ড অ্যান্ড আর্থকুয়েক হয়, আর্থকুয়েক ফোর্স নইলে উইন্ড ফোর্স যদি পড়ে, তাহলে অথবা কম্বিনেশন অফ উইন্ড অ্যান্ড আর্থকুয়েক এই দুটো যদি রাইজ করে, তাহলে এই মেম্বার গুলো টেনশন এবং কম্প্রেশন এই ফোর্সে আন্ডারে থাকে। 4 নম্বর পয়েন্ট কি বলেছে? কম্প্রেশন ফ্লেঞ্জ অফ আ বিম এগেনস্ট ল্যাটারাল টরশনাল বাকলিং। সো ল্যাটারাল টরশনাল বাকলিং কি আমরা একটু পরে দেখছি। তো যদি আমার কোনো বিম থাকে, সে ফর এক্সাম্পল দিস ইজ মাই ক্রস সেকশন অফ দ্য বিম, আই বিম, জয়েস্ট বিম হলো, এবং সেই বিমটাতে যদি আমার ভার্টিক্যাল লোডিং যদি বা গ্র্যাভিটি লোডিং যদি পড়ে, ঠিক আছে, ট্রান্সভার্স ভার্টিক্যাল লোডিং যদি হয়, তাহলে দিস ফ্লেঞ্জ ইজ মাই কম্প্রেসিভ ফ্লেঞ্জ। ঠিক আছে, তাহলে এই ফ্লেঞ্জটা হচ্ছে আমার কম্প্রেশন ফ্লেঞ্জ। তাহলে সেই কম্প্রেশন ফ্লেঞ্জের এবং এই বিমে যদি ল্যাটারাল টরশনাল বাকলিং অ্যারাইজ করে, ল্যাটারাল টরশনাল বাকলিং কি জিনিস আমি একটু পরে বলছি, তাহলে সেক্ষেত্রে তার ম্যাক্সিমাম ইফেক্টিভ স্লেন্ডারনেস রেশিও বলা হয়েছে লিমিট হচ্ছে 300। and 5 কি বলছে না, এ মেম্বার নর্মালি অ্যাক্টিং অ্যাজ এ টাই, ইন আ রুফ ট্রাস। ঠিক আছে, তো টাই মেম্বার কাকে বলে না, টাই মেম্বার হলো, সো এইটা যদি আমার ট্রাস হয়, সো এটা যদি আমার ট্রাস হয়, দেন দিস মেম্বার ইজ মাই টাই মেম্বার। যদি আমরা একটা ট্রাস মেম্বারকে অ্যানালিসিস করি, তাহলে দেখতে পাবো যে এই যে টাই মেম্বারটা রয়েছে, এই টাই মেম্বার মোস্ট অফ দ্য টাইম টেনশন ফোর্সে থাকে। সো টাই মেম্বার মানে যে সমস্ত মেম্বার গুলো মুখ্যত টেনসাইল মেম্বার হিসেবে ডিজাইন হয়, মানে অ্যাডভার্স কন্ডিশন ছাড়া যে মেম্বার গুলোতে কম্প্রেশন লোড কম্প্রেসিভ ফোর্স আসার কোনো পসিবিলিটি নেই, যেগুলোতে মানে মুখ্যত রূপে টেনসাইল ফোর্সই ডেভেলপ করে, সেই সমস্ত মেম্বার গুলোর ক্ষেত্রে KL/R রেশিও প্রেসক্রাইব করা হয়েছে
350, ঠিক আছে। এখানে শুধু একটাই প্রবলেম আছে, যে মানে প্রবলেম নয়, একটাই ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে যে একমাত্র উইন্ড আর আর্থকোয়েক ফোর্স, উইন্ড অথবা আর্থকোয়েক ফোর্স এর ক্ষেত্রে এই মেম্বারটাতে একমাত্র কম্প্রেশন ফোর্স জেনারেট করতে পারে, আদারওয়াইজ নয়। আদারওয়াইজ নয় বলতে কি কি টাইপের ফোর্স আমরা নর্মালি এনকাউন্টার করি এক একটা স্ট্রাকচারে, সেটা হচ্ছে ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড অ্যান্ড আর্থকোয়েক লোড। ওকে, সো এই চারটে টাইপের ফোর্স মেনলি আমরা দেখতে পাই, এবং স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে ক্রেন লোড, ওকে, অ্যান্ড অ্যাক্সিডেন্টাল লোড, এএল, অ্যাক্সিডেন্টাল লোড আর ক্রেন লোড। যে সমস্ত স্টিলের ইন্ডাস্ট্রিয়াল শেড গুলোতে ক্রেনের বিল্ডিং রয়েছে, তো সেখানে ক্রেনের লোড অ্যাপ্লাইড হয়। সো এই চারটে লোডের এগেনস্টে এই টাই মেম্বারে মূলত টেনসাইল ফোর্সই এক্সিস্ট করে, ঠিক আছে। একমাত্র উইন্ড লোড বা আর্থকোয়েক ফোর্স, এদের কোনো ডাইরেকশন নেই। অ্যাকচুয়ালি প্রবলেম হলো এই সমস্ত লোড গুলোর, উইন্ড লোড বা আর্থকোয়েক লোডের কোনো ডাইরেকশন নেই। কেন ডাইরেকশন নেই? কারণ হচ্ছে উইন্ড লোড বা আর্থকোয়েক লোডে এই যে এই স্ট্রাকচারটা, সে ফর এক্সাম্পল দিস স্ট্রাকচার, ঠিক আছে, উইন্ড কখনো এদিকে ফ্লো করতে পারে, কখনো রিভার্স ডিরেকশনে ফ্লো করতে পারে। সো কোন ডাইরেকশনে ফ্লো করবে উই ক্যানট গ্যারান্টি, এবং সবসময় একটা ডাইরেকশনে ফ্লো করবে সেটারও কোনো গ্যারান্টি নেই। লাইকওয়াইজ আর্থকোয়েক ফোর্স যখন অ্যাপ্লাইড হয় কোনো স্ট্রাকচারে, তখন আর্থকোয়েক ফোর্সের জন্য গ্রাউন্ড হেভিলি টু অ্যান্ড ফ্রো মোশনে শেকড হয়। টু অ্যান্ড ফ্রো মোশন মানে সামনে পেছনে, ঠিক আছে, অ্যালং দিস ডিরেকশন ইট মে অলসো পসিবল, ঠিক আছে। তো সেই জন্য এই আর্থকোয়েক এবং উইন্ড অ্যাকশনে এই মেম্বারে কম্প্রেসিভ ফোর্স কোনো কারণে জেনারেট করলেও করতে পারে। সেই জন্য মুখ্যত টাই মেম্বার গুলোতে KL/R 350 প্রেসক্রাইব করা হয়েছে। তাছাড়া এমন যদি কোনো মেম্বার থাকে, অ্যানালিসিস করতে গিয়ে গ্র্যাজুয়ালি বুঝতে পারবো আমরা, তো সেই সমস্ত মেম্বারে যেখানে কোনো মতেই টেনশন ফোর্স ছাড়া কম্প্রেশন ফোর্স জেনারেট করা পসিবল না, ঠিক আছে, যদি এরকম কেস অ্যারাইজ করে, তাহলে সেক্ষেত্রে আমরা KL/R এর রেশিওটা 400 অব্দি যেতে পারি। এখানে একটা জিনিস অবজার্ভ করার বিষয়, যে প্রথমে যেটা বলা হয়েছিল যে এ মেম্বার ক্যারিং কম্প্রেসিভ লোড, বলো স্যার ইএলটা কি বললেন? ইএল মানে হচ্ছে আর্থকোয়েক লোড। না স্যার ইএল নয়, এএল বলছি, এএল। এএল হচ্ছে অ্যাক্সিডেন্টাল লোড, ঠিক আছে। অ্যাক্সিডেন্টাল লোড, কারণ মেইনলি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এ কোনো একটা জায়গাতে হিউজ অ্যামাউন্ট অফ লোড সাডেন ইম্প্যাক্ট যে কোনো সময় ফেলতে পারে। এটা স্টিল স্ট্রাকচার টিপিক্যালি এক্সট্রিম অ্যাটমসফেরিক কন্ডিশন এবং এক্সট্রিমলি হার্শ আনপ্রেডিক্টেবল কন্ডিশনে সাবজেক্টেড টু হয় মোস্টলি, ঠিক না? তো ইন্ডাস্ট্রিতে কেউ তো নিজের বাড়ির মতো অত যত্ন করে যে কোনো জায়গায় রাখবে না, তো সেই জন্য অ্যাক্সিডেন্টাল লোড আলাদা করে কনসিডার করা হয়। তো হ্যাঁ, তো একটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে মেম্বার ক্যারিং কম্প্রেসিভ লোড, মানে যে সমস্ত মেম্বারে কম্প্রেসিভ লোড কাজ করছে ফর এনি কাইন্ড অফ সিচুয়েশন, ওকে, যে কোনো সিচুয়েশনে যদি কোনো মেম্বারে কম্প্রেসিভ লোড শুরু হয়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু 180, whereas যেখানে সারা জীবন শুধু টেনসাইল ফোর্সই কাজ করবে বা মেনলি টেনসাইল ফোর্সই কাজ করবে, সেখানে কিন্তু 350/400। সো এই লিমিটটা কিন্তু যথেষ্ট পরিমাণে তাৎপর্যপূর্ণ কেন? কারণ হচ্ছে যে মেম্বারে কম্প্রেসিভ ফোর্স কাজ করে সেই মেম্বারের ক্ষেত্রেই আমরা কিন্তু বাকলিং এর টেন্ডেন্সিটা মুখ্যত লক্ষ্য করি, ঠিক আছে। যে মেম্বারে টেনসাইল ফোর্স কাজ করে সেই মেম্বারে কিন্তু বাকলিং এর প্রবলেম জেনারেলি অ্যারাইজ করে না, রাদার অ্যারাইজ করেই না, ঠিক আছে। তো সেই আমরা এই বাকলিং এর ঘটনাটা যাতে না ঘটে, সেই জন্য আমরা মেনলি এর ক্ষেত্রে কম্প্রেসিভ ফোর্সের ক্ষেত্রে KL/R নিয়ে, অর্থাৎ স্লেন্ডারনেস রেশিও নিয়ে আরো বেশি সচেতন। ওকে, সো এবারে যেটা নিয়ে বলার সেটা হচ্ছে যে ল্যাটারাল টরশনাল বাকলিং। সো হোয়াট ইজ ল্যাটারাল টরশনাল বাকলিং? এবার একটা জিনিস লক্ষ্য করো, এই বিমটার উপরে একটা ভার্টিক্যাল লোড পড়েছে। এই বিমটার উপর ভার্টিক্যাল লোড পড়ার ফলে তুমি কি এক্সপেক্ট করো? এই বিমটার যে বাঁকার প্রোফাইল, ডিফ্লেকশন প্রোফাইল হওয়ার কথা ছিল, সেই প্রোফাইলটা এরকম হওয়ার কথা ছিল। বাট এই বিমটার অ্যাকচুয়াল কিভাবে বাঁকছে সেটা সাইড ডায়াগ্রামে দেখতে পাবে। সেই সাইড ডায়াগ্রামে যদি তুমি লক্ষ্য করো, তাহলে দেখবে যে এই বিমটা কিছুটা পরিমাণে মনে হচ্ছে অ্যাজ ইফ একটু টর্শনের ফলে, মানে এই বিমটার মাথার উপর যদি আমি একটা টর্শন ফোর্স অ্যাপ্লাই করতাম, তাহলে এই বিমটা যেরকম ভাবে বাঁকতো সেই রকম ভাবে কিছুটা অংশ বেঁকেছে। এই রকমের ঘটনা, অর্থাৎ এই বিমটার কিছুটা সেগমেন্ট সাইডে কাত হয়ে গিয়ে একটা টর্শনের ইফেক্ট দেখিয়েছে, এবং রিমেনিং পোর্শন
কিন্তু গ্র্যাজুয়ালি যেরকম ভাবে নর্মাল ভার্টিক্যাল লোডের এগেনস্টে বাঁকার কথা ছিল সেরকম ভাবে বেঁকেছে। তো এই রকম সিনারিও যখন অ্যারাইজ করে, সেই রকম সিনারিওকে আমরা বলি ল্যাটারাল টরশনাল বাকলিং। কেন এটা মূলত হয়? এটা মূলত হয় পরে এটা নিয়ে আমরা আরো ডিটেলসে আলোচনা করব, তাও একটা ধারণা দেওয়ার জন্য বলি যে ভার্টিক্যাল লোড পড়ার ফলে এই বিমটা যে আমরা নর্মালি কি ধরি না, আমরা ধরি যে বিমটা অসংখ্য ফাইবারের সমন্বয়ে গঠিত, ঠিক? তো এই যে ফাইবার গুলো যে রয়েছে এই বিমটার all along the fibers that are running parallel to the length of the beam, এই যে ফাইবার গুলো রয়েছে, তো এই ভার্টিক্যাল লোড পড়ার জন্য এই বিমটার মধ্যে যে কম্প্রেসিভ ফোর্স জেনারেট করেছে সেটা বিমটার নিউট্রাল অ্যাক্সিস যেটা রয়েছে সেই নিউট্রাল অ্যাক্সিসের আপার পোর্শনে মেনলি কম্প্রেসিভ ফোর্স জেনারেট করেছে, এবং এই কম্প্রেসিভ ফোর্স গুলোকে টেক কেয়ার করছে কারা? নিউট্রাল অ্যাক্সিসের অ্যাবাভ লাইং ফাইবারস দ্যাট আর রানিং প্যারালাল টু দ্য লেন্থ অফ দ্য বিম। তাহলে আবার আমরা এটাও জানি যে যে সমস্ত ফাইবারে বা কম্প্রেসিভ এলিমেন্ট স্ট্রাকচারাল এলিমেন্টে কম্প্রেসিভ লোড পড়ে সেই সমস্ত মেম্বার গুলোর মধ্যে স্ট্রাকচারাল এলিমেন্ট গুলোর মধ্যে একটা বাকলিং এর টেন্ডেন্সি ডেভেলপ করে। সো এই ফাইবার গুলোর মধ্যে যেহেতু কম্প্রেসিভ স্ট্রেস পড়েছে, সেই জন্য এই ফাইবার গুলোর একটা বাকলিং অর্থাৎ এই দিক বরাবর একটা সোয়ে হওয়ার টেন্ডেন্সি গ্রো করেছে, ঠিক আছে? সেই বাকলিং এর জন্য এইখানে এই যে কম্প্রেসিভ স্ট্রেস যেটা ফাইবার গুলোর উপর পড়েছে নিউট্রাল অ্যাক্সিস এর অ্যাবাবে, তার মধ্যে একটা বাকলিং এর টেন্ডেন্সি গ্রো করেছে। বাট ওয়ারাস দ্য বটম পোর্শন, নিউট্রাল অ্যাক্সিস এর বটম পোর্শনে কি আছে? যে ফাইবার গুলো এক্সিস্ট করছে সেই ফাইবার গুলোর মধ্যে টেনসাইল স্ট্রেস এক্সিস্ট করছে। তো নিউট্রাল অ্যাক্সিস এর বটমে যে টেনসাইল ফোর্সটা কাজ করছে সেই টেনসাইল ফোর্সের জন্য কিন্তু কোনো বাকলিং হয় না। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? নিউট্রাল অ্যাক্সিস এর নিচের পোর্শনের যে বিমটা রয়েছে সেই বিমটা নিজের সেই পোর্শনটুকু নিজের ইনিশিয়াল পজিশনকে ইনট্যাক্ট রাখছে, বাট ওয়ারাইজ উপরের হাফে যে অংশটা রয়েছে সেই উপরের হাফের অংশটা ডিউ টু বাকলিং গ্র্যাজুয়ালি কিছুটা ধারের দিকে কাত হয়ে যাচ্ছে অ্যাজ ইফ, এবং এমন একটা সিনারিও সৃষ্টি হচ্ছে যে অ্যাজ ইফ বিমটার মধ্যে একটা টরশন কাজ করেছে, ঠিক আছে? লেট মি সি যদি কোনো এটার অ্যানিমেটেড ভিউ আছে। ওয়েট, তো দেখো এই জায়গাটা ভালো করে যদি অবজার্ভ করো তাহলে বুঝতে পারবে যে বিমটার অ্যাকচুয়ালি যেভাবে বাঁকার কথা ছিল সেইভাবে বিমটা বাঁকছে না। এই অবস্থাতে কিন্তু আমরা যখন একটা শর্ত লিখি সবসময় অ্যাজাম্পশনে যে প্লেন সেকশন উইল রিমেন প্লেন বিফোর অ্যান্ড আফটার বেন্ডিং, অর্থাৎ আমার সেকশনটা যেরকম ভাবে আর্লিয়ার ছিল সেইভাবে কিন্তু আর প্লেন থাকছে না যেটা আগে অবস্থায় লোড পড়ার আগে ছিল। রাদার এখানে এই সেকশনটার যে মুভমেন্ট সেই মুভমেন্টটা দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো যে সেকশনটা কিছুটা কাত হয়ে যাচ্ছে, অর্থাৎ সেকশনটা নিজের ইনিশিয়াল পজিশন থেকে সামান্য ডান দিকে বা বাঁ দিকে শিফট করে কাত হয়ে যাচ্ছে, ঘাটটা কাত করে ফেলছে। এই ঘটনাটাই হচ্ছে ল্যাটারাল টরশনাল বাকলিং। কিন্তু এই বিমটা ডিফ্লেক্টেড প্রোফাইল এরকম হওয়ার কথা ছিল না। এটা হচ্ছে কারণ হচ্ছে যে নিউট্রাল অ্যাক্সিস এর উপরের যে ফাইবার গুলো সেটাতে কম্প্রেসিভ স্ট্রেস পড়ার জন্য সেই ফাইবার গুলো বাকল হচ্ছে। অর্থাৎ আমি যদি যে কোনো একটা ফাইবারকে এইখানে এই বরাবর অবস্থিত যে কোনো একটা ফাইবারের কথা যদি কল্পনা করি মনে মনে, ঠিক আছে, এই ফাইবারটার কথা যদি কল্পনা করি, তো ইনিশিয়াল কন্ডিশনে দেখো ফাইবারটার লোকেশন কিরকম ছিল এবং যখন বিমটা বাঁকছে তখন ফাইবারটার লোকেশন কিরকম হচ্ছে। ফাইবারটা আমি মোটামুটি স্ট্রেট আকারই চেষ্টা করেছি, বাট এই ফাইবারটা কিন্তু অ্যাজ ইফ সাইডের দিকে কিছুটা সরে যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় ল্যাটারাল টরশনাল বাকলিং। একটু আগে আমরা দেখলাম কি না, যে সমস্ত বিমে ল্যাটারাল টরশনাল বাকলিং হওয়ার টেন্ডেন্সি থাকে সেই সমস্ত বিমগুলোতে কম্প্রেসিভ ফ্লেঞ্জ হুইচ ইজ দিস ফ্লেঞ্জ, এই ফ্লেঞ্জটা আমরা KL/R এই রেশিওটাকে রেস্ট্রিক্ট করি এবং এই রেস্ট্রিকশনের মানটা কি থাকে? ইট শুড বি লেস দ্যান ইকুয়ালস টু 300, ওকে, অ্যাজ পার দা IS 800 2007 টেবল। তো এবারে যদি আমি কাউকে প্রশ্ন করি যে এই ঘটনাটাকে যদি আমি অ্যারেস্ট করতে চাই তাহলে আমার কাছে কি অপশন আছে, কি তোমাদের মনে হয় সাজেশন, যাতে ভার্টিক্যাল লোডের জন্য এই কম্প্রেসিভ ফ্লেঞ্জটা যেটা সাইডের দিকে একটু ডিফ্লেক্টেড হচ্ছে, সাইড ওয়াইজ যে ডিফ্লেকশনটা হচ্ছে along this direction, যেটা হওয়ার কথা ছিল না বাট হচ্ছে বিকজ অফ বাকলিং অফ দ্য কম্প্রেসিভ ফাইবার্স, তাহলে কি করা যেতে পারে?
আমি যদি একটা কমন সেন্সের কোশ্চেন করি, এটা যদি কমন সেন্সে তোমরা ভাবো যে এই বরাবর আমি মুভমেন্টটাকে অ্যারেস্ট করতে চাইছি, তাহলে তোমরা কি সাজেশন দিতে পারো? আমার পয়েন্ট এনটাকে ক্লিয়ার? ফিক্সড এন্ড করব বলো। স্যার, এনটাকে ফিক্সড এন্ড করব। তুমি এন্ডটাকে ফিক্সড করেও কিছু করতে পারবে না, কারণ হচ্ছে যে তোমার বাঁকছে মাঝেও বাঁকবে, দেখো মাঝখানেও বাঁকছে, অবজার্ভ করো তো মাঝের অংশটাকে কি করে ট্যাকেল করবে, তাই না? স্যার ওই দিক থেকে আরেকটা লোড দেবো হরাইজন্টালি। আর একটা লোড দেবে, কিন্তু সব সময় যে বাঁকবে সেরকম নয়। এবং একটা তুমি তোমার স্ট্রাকচারে যদি এইদিকে হরাইজন্টালি একটা লোড দাও, তাহলে ও এইদিকে বাঁকবে, এই সাইডে বাঁকবে। ও যে সবসময় এইদিকেই বাঁকবে সেটার গ্যারান্টি তো কেউ নেই। আমি এখানে এটা বোঝাবার চেষ্টা করেছি ও এইদিকেও বাঁকতে পারে, এদিকেও বাঁকতে পারে, কোন সাইডে বাঁকবে সেটা তো কেউ জানে না, তাই না? বাকলিং যদি হয় তো বাকলিং এর সময় কি, বাকলিং এর সময় এই সাইডেও বাঁকতে পারে, আবার সিমিলারলি এই সাইডেও বাঁকতে পারে। টু পসিবিলিটিস আর দেয়ার। ইভেন আরো পসিবিলিটি আছে। আমি প্রথম দিনই বলেছিলাম যে মোড, উই আর কনসিডারিং অ্যাবাউট মোড, এমনি করেও বাঁকতে পারে। উই ক্যানট গ্যারান্টি। একটাই উপায় আছে, সেটা হচ্ছে যদি আমি কোটা যে কম্প্রেসিভ ফ্লেঞ্জটা রয়েছে, এটাকে আমরা বলি কি কম্প্রেসিভ ফ্লেঞ্জ, কারণ এখানে কম্প্রেসিভ ফোর্স অ্যাকচুয়ালি কম্প্রেসিভ স্ট্রেসটা কাজ করছে। তো কম্প্রেসিভ যে ফ্লেঞ্জটা রয়েছে সেই ফ্লেঞ্জটা আমি যদি পুরোটাই স্ল্যাবের মধ্যে ঢুকিয়ে দিই, বা এর মাথাটা যদি আমি কোনোভাবে অ্যারেস্ট করে নিই, কোনো একটা প্লেট দিয়ে এই মাথাটাকে আমি ধরে নিলাম বিভিন্ন বিভিন্ন ছোট ছোট গ্যাপিং এর লোকেশনে, যাতে এই বিমটার ফ্লেঞ্জটা ল্যাটারাল মুভমেন্ট না হতে পারে। এই দুটো পসিবিলিটি হতে পারে। এক নম্বর হচ্ছে হয় আমি এই বিমটার মাথার উপর একটা স্ল্যাব চাপিয়ে দিলাম, এই স্ল্যাব চাপিয়ে দেওয়ার ফলে কি হবে না, স্ল্যাবের ফাঁক দিয়ে গলতে পারবে না, বেঁকতে পারবে না। এই জিনিসটাকে বলা হয় কম্প্রেসিভ ফ্লেঞ্জ রিস্ট্রেন্ড। ঠিক আছে, মানে আমি এর কম্প্রেসিভ ফ্লেঞ্জটাকে রিস্ট্রেন করলাম, এর মুভমেন্টটাকে আমি রেস্ট্রিক্ট করলাম। ঠিক আছে, তো এই ঘটনাটা দেখানোই আমার মুখ্য উদ্দেশ্য ছিল। এবং এখান থেকে এটাই বলার আমার তাৎপর্য ছিল যে আমরা যে অ্যাজাম্পশনটা নিয়ে কাজ করতে অভ্যস্ত তার একটা ভিজুয়ালাইজেশন দেওয়া, যে প্লেন সেকশন উইল রিমেন প্লেন বিফোর অ্যান্ড আফটার বেন্ডিং। প্লেন সেকশনটা এখানে দেখো, এই আই সেকশনটার দিকে পার্টিকুলারলি তুমি নোটিস করলে দেখতে হবে যে আই সেকশনটা কিভাবে কাত হয়ে যাচ্ছে, ঘাটটা বেঁকে ঘুরে যাচ্ছে এর, ঠিক না? তাহলে এই আই সেকশনটা কিন্তু যে মুভমেন্টটা হচ্ছে তার ফলে এই প্লেন সেকশন আর প্লেন থাকছে না। এবং কংক্রিটে যে তোমরা এতদিন ধরে আরসিসি স্ট্রাকচারে করে এলে যে প্লেন সেকশন রিমেন্স প্লেন বিফোর এন্ড আফটার বেন্ডিং, যার জন্য আমরা স্ট্রেনের প্রোফাইলটা লিনিয়ার পাই। মনে পড়ছে স্ট্রেনের প্রোফাইলটা যে লিনিয়ার পাই, সেটার মানে প্র্যাকটিক্যাল ব্যাখ্যা হচ্ছে এটাই। এবং মুখ্যত আমরা যে আরসিসি স্ট্রাকচার গুলো বানাই, সেই সমস্ত আরসিসি স্ট্রাকচারে বিমটা আর স্ল্যাবটা মনোলিথিক্যালি কাস্ট হয়। তোমরা যদি ভালো করে অবজার্ভ করে থাকো তাহলে মনে করতে পারবে। এবং সেটা হওয়ার জন্য কিন্তু এখানে কংক্রিট বিমে এই প্রবলেমটা জেনারেলি দেখা যায় না, জেনারেলি নট অল। যেটা টি বিম হয় ওইটা, হ্যাঁ ঠিক আছে। আমরা টিপিক্যালি আরসিসি স্ট্রাকচারে আরসিসি বিমের ক্ষেত্রে এটা নিয়ে বদার্ড খুব একটা হয় না। কেন? কারণ আমরা বিম আর স্ল্যাব একসঙ্গে মনোলিথিক্যালি কাস্ট করি, তো বিমের মাথার উপরে একটা স্ল্যাব চাপানো থাকে, তাই না? বাট এখানে নর্মালি হয় না, সেই জন্য এটা নিয়ে আমাদের ভাবতে হয় আলাদা করে। বুঝতে পারলাম সিচুয়েশন? ওকে চলো। ঠিক আছে, চলো এবারে বিল্ডিং এর বিভিন্ন এক্সপ্যানশন জয়েন্ট নিয়ে একটু আলোচনা করে নিই। তো এক্সপ্যানশন জয়েন্ট আমরা কেন প্রোভাইড করি? এক্সপ্যানশন জয়েন্ট আমরা বিল্ডিং এ কেন মেইনলি প্রোভাইড করি? থার্মাল এক্সপ্যানশন যাতে প্রপারলি হতে পারে, তাই তো? ওকে, তো সিমিলারলি স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা এক্সপ্যানশন জয়েন্ট প্রোভাইড করি। তো স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে কি রকম প্রোভাইডেড হয় না, স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথমত এক্সপ্যানশন জয়েন্ট এমন হওয়া উচিত, এক্সপ্যানশন জয়েন্ট
expansion joint should be such that one, it accommodates the expected expansion or contraction due to seasonal and diurnal মানে দৈনিক diurnal variation of temperature okay আর কি না expansion jointer width should be such that it also avoids impounding of the impounding of adjacent units under earthquake and the structure adjacent to the joint ওকে অর্থাৎ আমার এইখানে যদি একটা বিল্ডিং থাকে এবং তার পাশে যদি আমি আরেকটা এক্সপেনশন জয়েন্টের পরে আরেকটা বিল্ডিং দিই তাহলে যদি আর্থকোয়েক লোড কোনোভাবে এই বিল্ডিংটার উপরে আঘাত করে তাহলে যেন এই বিল্ডিংটা দুম করে এই এক্সপেনশন জয়েন্টকে ছাপিয়ে গিয়ে এই পাশের বিল্ডিংটার মাথাতে যেন ধাক্কা না মারে ঠিক আছে তো it should also avoid the impounding of the adjacent units okay এই adjacent মানে হচ্ছে সন্নিহিত যে অংশটা রয়েছে সেটাই আমি আর্থকোয়েক লোডের এগেইনস্টে আর্থকোয়েক লোডের জন্য এই স্ট্রাকচারটা যাতে এই স্ট্রাকচারটাকে হিট না করে ফেলে সেটাও আমাদের একটা মুখ্য উদ্দেশ্য ঠিক আছে নাও টিপিক্যালি আমাদের অনেকগুলো ধরনের এক একটা যে ইন্ডাস্ট্রিয়াল শেড হয় সেই ইন্ডাস্ট্রিয়াল শেড গুলো হিউজ মানে অনেকটা বড় বড় জায়গা জুড়ে অনেকটা লম্বা হয় তো সেই জন্য এখানে কি বলা হয়েছে কি প্রভিশন দেওয়া আছে কত বড় হতে পারে ম্যাক্সিমাম এক একটা বিল্ডিং সেটা রিলেটেড একটা ক্লজ এটা দেওয়া আছে এখানে কি বলেছে ইন ভিউ অফ লার্জ নাম্বার অফ ফ্যাক্টরস ইনভলভড ইন ডিসাইডিং দ্য লোকেশন ওকে spacing and nature of expansion joint the decision regarding provision of expansion joint shall be left to the discretion of the engineer okay কি বলেছে না মুখ্যত যে আমাদের একটা যে ইন্ডাস্ট্রিয়াল শেড গুলো থাকে সেই ইন্ডাস্ট্রিয়াল শেড বা এনি কাইন্ড অফ স্টিল স্ট্রাকচারে n নাম্বার অফ ফ্যাক্টরস আর দেয়ার ঠিক আছে কোথাও আমার ক্রেনের অপারেশন হচ্ছে কোথাও আমার যেমন আমাদের একটা বাড়িতে যেমন বিভিন্ন রকমের রুম আছে সেই রুমগুলোতে কোনো একটা ডাইনিং রুম আছে কোনো একটা লিভিং রুম আছে সে ফর এক্সাম্পল সেমনি আমার যখন এই আমার একটা বড় ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরির ধরো কোনো একটা জায়গায় ক্রেন রিলেটেড অপারেশন হচ্ছে কোনো একটা জায়গায় মনোরেল রিলেটেড অপারেশন হচ্ছে কোনো একটা জায়গায় আমার ধরো ফ্যাক্টরি প্রোডাকশন রিলেটেড অপারেশন হচ্ছে তো n নাম্বার অফ ফ্যাক্টরস আর দেয়ার সো আমি কোন জায়গাটাতে এক্সপেনশন জয়েন্ট প্রোভাইড করব দ্যাট শুড বি সোললি ডিপেন্ডেন্ট অন দ্য ডিসক্রিপশন অফ দ্য ডিজাইনার যেখানে ডিজাইনার যেখানে বলবে সেখানে আমায় করতে হবে তো এইখানে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সেই ভিউটা হচ্ছে আমার প্ল্যান ভিউ ঠিক আছে এই ভিউটা হচ্ছে প্ল্যান ভিউ তো প্ল্যান ভিউ কেন না আমি যদি সাইড থেকে দেখি আমি যদি এই সাইড থেকে দেখি এলিভেশন ফ্রম দিস পোরশন যদি আমি এলিভেশনটা দেখি ওকে সো আমি দেখবো কি দিস আর মাই কলামস সরি অ্যাড করা উচিত okay so these are my column okay along this location I have provided a bracing okay এই পোরশনে আমি একটা ব্রেসিং দিয়েছি সো এইটা হচ্ছে আমার এলিভেশন along the length of the building আর আমি যদি এই সাইড থেকে কাট নিয়ে দেখতাম তাহলে আমি কি রকম দেখতে পেতাম তাহলে আমি দেখতে পেতাম হচ্ছে ঠিক আছে সো এরকম টাইপের সো এই বিল্ডিংটার তিনটে ভিউ এখানে মোটামুটি সিমুলেট করা হলো এইবারে এইখানে যদি আমি দেখছি যে মাঝখানে বিল্ডিংটা ঠিক মাঝ বরাবর আমি এখানে একটা কি দিয়েছি আমি এখানে মাঝ বরাবর একটা ব্রেসিং প্রোভাইড করেছি ওকে দিস ইজ মাই ব্রেসিং সো যদি বিল্ডিং এর মাঝ বরাবর আমি ব্রেসিং প্রোভাইড করি
তাহলে এই ব্রেসিংটার জন্য আমি একটা মাঝে প্রোভাইডেড ব্রেসিং এর জন্য আমি 180 মিটার পর্যন্ত আমার বিল্ডিং এর লেন্থ হতে পারে, প্রোভাইডেড আই হ্যাভ অ্যাপ্লাইড দ্য ব্রেসিং অন দ্য মিড পোর্শন। ঠিক আছে, সো আর এইখানে এই জিনিসটাই দেওয়া হয়েছে যে আমি এখান বরাবর কলাম গুলো তুলে দিয়েছি 3D তে, হিয়ার ইজ মাই কলামস। ঠিক আছে, তো আমি এইরকম লোকেশনে আমার এটাই যদি মিডল পয়েন্ট হয়, সো আমি মিড পয়েন্টে একটা ব্রেসিং দিয়েছি। अगेन ব্রেসিং কেন দিই? ব্রেসিং মেইনলি দিই আমরা যাতে ল্যাটারাল লোড বলতে এটা লঙ্গিটিউডিনাল লোড, এটাও মেইনলি আর্থকোয়েকের জন্য আসে, আর্থকোয়েক অর উইন্ড অ্যাকশনের জন্য হয়, উইন্ড লোড অর আর্থকোয়েক লোড, অথবা ল্যাটারাল লোড দ্যাট ইজ অ্যালং দিস ডিরেকশন, ল্যাটারাল লোড আর লং লোড। ঠিক আছে, এই লোড গুলোকে যাতে আমার ব্রেসিং মেম্বার গুলো বিভিন্ন লেভেল থেকে, কলামের বিভিন্ন লেভেল থেকে ফাউন্ডেশন লেভেল অব্দি নিয়ে আসে। কাজে এইখানে যদি আমার যে লং লোডটা পড়বে বা ল্যাটারাল লোডটা পড়বে স্ট্রাকচারে, আমার এই ব্রেসিংটা তখন কি হবে? এই ব্রেসিংটা বেসিক্যালি অ্যাক্টিভেট হবে। আমি তখন এই ব্রেসিংটাকে যদি আলাদা করে দেখি, তাহলে এই হচ্ছে আমার ব্রেসিং, দিস ইজ কলাম ব্রেসিং, ওকে। এবং আমার যে লোডটা পড়েছিল সেই লোডটা এখানে, লং লোডটা এখানে এইভাবে ডিপিক্টেড। সো এই লং লোডটা আমার এই ব্রেসিং গুলোকে অ্যাক্টিভেট করে নিচের লেভেল অব্দি চলে আসবে। সো এটাই হচ্ছে আমার মেন প্রিন্সিপাল। তো এই ব্রেসিংটার মেন কাজ কি? যে লং লোড যেটা আছে সেটাকে নিচের দিকে নামানো, সেই জন্য আমরা এটাকে বলি যে লং ব্রেসিং, ওকে, লং ব্রেসিং বলা হয়। এবং সিমিলারলি আমরা এই যে রাফটার রয়েছে এগুলোকে বলা হয় রাফটার। ঠিক আছে, এগুলোকে বলা হয় রাফটার, RAFTER, সো রাফটার, এগুলো হচ্ছে রাফটার এক একটা। সো রাফটার লেভেলেও আমরা একটা ব্রেসিং প্রোভাইড করি। ঠিক আছে, তো যে লেভেলে নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে যে লেভেলে কলাম ব্রেসিং দেওয়া আছে সেখানে আমরা রাফটারের মাথাগুলোকেও এমনি করে জয়েন করে দিই। ঠিক আছে, জয়েন করে দিই, এগুলোকে বলা হয় রাফটার ব্রেসিং। ওকে, দিস আর কল্ড রাফটার ব্রেসিং, রাফটার ব্রেসিং, যেহেতু এটা রাফটার গুলোকে জয়েন করে। তো মুখ্যত কি হয় না, যে লোড গুলো এখানে পড়ছে, এই লং লোডটা যে পড়ছে এখানে, কালার চেঞ্জ করি বেটার হয়, যে লোড গুলো লং লোড গুলো এখানে এসে পড়ছে, যে লং লোড গুলো এখানে এসে পড়ছে, সেই জিনিসটা বেসিক্যালি আমার কি করছে, এই যে রাফটার বেসিংটাকে অ্যাক্টিভেট করে সাইডে শিফট করে যাচ্ছে। মানে আমি যদি এই জায়গাটাকে আলাদা করে দেখি, এই জায়গাটাকে যদি আমি আলাদা করে দেখি, ওকে, এই জায়গাটাকে আলাদা করে দেখি যদি, আমার এই যে লং লোড গুলো পড়ছে, এই যে লং লোড গুলো অ্যালং দিস বিল্ডিং এর লং লোড এগুলো পড়ছে, সো লং লোড গুলো এখানে এই বরাবর আসবে। এবার তোমরা যখনই কি বলে ওটাকে ট্রাস স্ট্রাকচার অ্যানালিসিস করেছো, তখন এরকম জিনিস অনেক অ্যানালিসিস করেছো, কিভাবে আসে আমি সেটা একটা বলার চেষ্টা করছিলাম। ঠিক আছে, তো বেসিক্যালি লং লোড এগুলো, এবং এটা মাথার উপরে যে আমার ব্রেসিংটা প্রোভাইডেড আছে, তো এটাকে অ্যানালিসিস করবো। তাহলে এই পয়েন্টে যে রিঅ্যাকশন ফোর্সটা পাবো, এই রিঅ্যাকশন ফোর্সটা এই কলাম দিয়ে, anyway that's another separate issue design এর। সো এটা বেসিক স্ট্রাকচারাল কাঠামো, যেখানে আমার লোডটা কিভাবে ফ্লো করে সেটার বিষয়ে বলার জন্য আমি এগুলো বললাম। এনিওয়ে, তো সব সময় এমন হবে সেরকম নয়। তো যদি আমার এমন ঘটনা ঘটে যে এর আগে কি দেখলাম, যে যদি আমি মিড প্যানেলে যদি আমি ইয়েটা দিই, লং ব্রেসিং প্রোভাইড করি, তাহলে আমার বিল্ডিং এর লেন্থ 180 মিটার পর্যন্ত হতে পারে, প্রোভাইডেড আমার বিল্ডিংটা ফুললি ক্ল্যাডেড মানে কি, ফুললি কাভার্ড আছে। ফুললি কাভার্ড কথাটার অর্থ কি, আমি মাথাতে তো শিটিং দেবো, রুফে তো আমি শিটিং দিয়ে দেবো, এই সাইড গুলোতে সবসময় সিটিং পরে, নট নেসেসারি সবসময় পরে, যদি সাইডেও সিটিং থাকে এবং মাথাতেও সিটিং থাকে, দেন উই কল দ্য বিল্ডিং ইজ ফুললি ক্ল্যাডেড। ক্ল্যাডেড মানে কাভার্ড, ক্ল্যাডেড, ওকে, এসছে ক্ল্যাডিং থেকে, ক্ল্যাডিং মানে হচ্ছে কাভার্ড, ফুললি ক্ল্যাডিং। ওকে, সাইডেও যদি আমার ক্ল্যাডিং হয় তাহলে আমার এটা 180 মিটার হয়, আদারওয়াইজ 120। এনিওয়ে, এবারে যদি আমার এইরকম সিচুয়েশন রাইজ করে, অর্থাৎ সেন্টার প্যানেলের কাছাকাছি যদি আমার দুটো সেট অফ ব্রেসিং থাকে, মাইন্ড ইট, সেন্টার প্যানেলের কাছাকাছি যদি আমার দুটো সেট অফ ব্রেসিং থাকে এবং যে দুটো ব্রেসিং এর মধ্যে ডিস্টেন্স আমার 50 মিটার হয়, তাহলে এক একটা ব্রেসিং বেসিক্যালি কত এরিয়াকে আমার স্টিফনেস দিতে পারে এগেনস্ট দ্য লং লোড, অর আমরা
মোটামুটি এক একটা ব্রেসিং থেকে 90 মিটার পর্যন্ত এরিয়া বা 90 মিটার পর্যন্ত লেন্থ উইদাউট এক্সপ্যানশন জয়েন্ট এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, মানে ব্রেসিং যেখানে দেখবো এটা হচ্ছে কি আমার লং ব্রেসিং, যেটা একটু আগে আলোচনা করলাম, সেই লং ব্রেসিং থেকে আমার 90 মিটার পর্যন্ত এরিয়া এদিকে এবং এইদিকে আমার এক্সপ্যানশন জয়েন্ট দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে, সিমিলারলি এটারও 90 মিটার এই সাইডে। সো অল টুগেদার এই বিল্ডিং এর লেন্থটা কত হচ্ছে স্যার? 90 প্লাস 50 140 প্লাস 90 230। ওকে, তার মানে যদি দুটো সেট অফ ব্রেসিং প্রোভাইড করি, আই রিপিট, যদি দুটো সেটের ব্রেসিং প্রোভাইড করি, রাদার লং ব্রেসিং প্রোভাইড করি, দেন এবং যদি বিল্ডিংটা আমার ফুললি ক্ল্যাডেড থাকে তাহলে ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য বিল্ডিং উইল বি 230 মিটার, আনলাইক দ্য প্রিভিয়াস কেস। আগের কেসে একটাই সেট অফ ব্রেসিং ছিল, সেই জন্য আমরা 90 মিটার দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু ভাবি তাহলে এইটাই ভাবতে পারি যে তাহলে এটাই ভাববো যে এক একটা যে ব্রেসিং রয়েছে, এইখানে আমার একটাই ব্রেসিং, তো সিঙ্গেল সেট অফ ব্রেসিং এই সাইডে 90 মিটার কে গার্ড করলো আর এই সাইডে 90 মিটার কে গার্ড করলো। ঠিক আছে, তো এইখানে দুটো সেটের ব্রেসিং ছিল, দুটো সেটের ব্রেসিং পরস্পরের সঙ্গে 50 মিটার ডিস্টেন্সে রাখা। ঠিক আছে, সো তাহলে তারপরে ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য ইউনিট হচ্ছে 230 মিটার, তারপরে আমাকে এক্সপেনশন জয়েন্ট দিতে হবে, এক্সপেনশন জয়েন্টের পরে আবার নতুনের একটা ইউনিট স্টার্ট হবে। এবারে এক্সপেনশন জয়েন্টে যে কলাম গুলো এক্সিস্ট করছে, অর্থাৎ এইখানে যে কলাম রয়েছে এবং এই পয়েন্টে যে কলাম রয়েছে, সেই কলাম দুটোর নট নেসেসারি ফাউন্ডেশন আলাদা হতে হবে, কোনোদিন ফাউন্ডেশন আলাদা হতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই, বাট কলাম দুটো দুটো ইউনিটের দুটো সেপারেট কলাম থাকতে হবে, এইটা বলা আছে। ঠিক আছে, মানে এইখানে এই কলামের নিচে একটা আলাদা ফাউন্ডেশন দেবো, এই কলামের নিচে একটা আলাদা ফাউন্ডেশন দেবো, এটা দিতেই হবে সেরকম কিন্তু নয়। সেক্ষেত্রে আমি কম্বাইন্ড ফুটিং ইউজ করতে পারি এবং আলাদা কম্বাইন্ড ফুটিং ইউজ করে আমরা দুটো সেপারেট কলাম দিতে পারি, বাট একটা কলাম দেবো এরকম হবে না, মানে এই দুটোর এগেনস্টে একটাই কলম কমন কলাম রয়েছে সেরকম যেন না হয়, কলাম অ্যাটলিস্ট আমায় দুটো প্রোভাইড করতে হবে নিয়ার দ্য এক্সপেনশন জয়েন্ট, এটা আমাদের কোডে বলা আছে। ওকে, তো এই গেল গোড়ার কথা। এইবারে আর দুটো তিনটা জিনিস, সেটা হলো যে partial safety factor for loads. Okay, so partial safety factor for loads. এরা আমরা যখন আলটিমেট লিমিট স্টেট নিয়ে আলোচনা করেছিলাম, যেটাকে ইউএলএস আলটিমেট লিমিট স্টেট মেথড, যেটাকে আমরা প্লাস্টিক অ্যানালিসিসও বলি, প্লাস্টিক অ্যানালিসিস। ওকে, এর আরেকটা নাম হচ্ছে প্লাস্টিক অ্যানালাইসিস। সো প্লাস্টিক অ্যানালাইসিস মেথডে যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা নতুন একটা শব্দ পেয়েছিলাম যার নাম ছিল লোড ফ্যাক্টর, যেটাকে আমরা কিউ বলেছিলাম। ঠিক আছে, কিউ বলেছিলাম। তো লোড ফ্যাক্টর ইউজ করা হয় আলটিমেট লিমিট স্টেট মেথডে, বাট এলএসএন লিমিট স্টেট মেথড অ্যাজ পার আইএস 800 2007, সেই লিমিট স্টেট মেথডে আমরা ইউজ করি পার্সিয়াল সেফটি ফ্যাক্টর। সো হোয়াট ইজ ফর লোডস, সো হোয়াট ইজ পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ফর লোডস? আমরা যখন আইএস 875 খুলি তখন আইএস 875 বিভিন্ন পার্টে এই সমস্ত জিনিসগুলো মেনশন করা থাকে যে সে ফর এক্সাম্পল কিচেন হলে 2 কিলো নিউটন পার মিটার স্কোয়ার লোড করবে, বাথরুম হলে 1 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, বা বেডরুম হলে 4 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, ইত্যাদি ইত্যাদি যে লোডের মেনশন গুলো লেখা থাকে। তো এইখানে প্রথম প্রশ্ন বলা যেতে পারে যে স্যার কে গ্যারান্টি দেবে, কি করে আপনি জানলেন? তো যেখানে গোটা সিস্টেমটাই হচ্ছে মারাত্মক রকমের অনিশ্চিত এবং অনিয়মিত, সেখানে আমরা কখনো 100% শিওর হয়ে বলতে পারি না। সেই জন্য আমরা যখন প্রথম এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করি আমরা একটা কথাই খুব জোর দিই, সেটা হচ্ছে উই এস্টিমেট লোড, উই ক্যানট পিন পয়েন্ট দ্য লোড। এটা পসিবলই না, কারণ যে ঘটনা মারাত্মক রকমের অনিশ্চিত সেই জিনিসে আমরা কখনো 100% শিওর হতে পারি না। যেখানে আমরা 100% শিওর হতে পারি না সেখানে আমরা একটা সার্টেন লিমিট বলতে পারি, আমরা কনফিডেন্স লিমিটের উপর কথা বলতে পারি যে আমার এতটা কনফিডেন্স রয়েছে। ঠিক আছে, তো সেই জন্য আমরা পার্শিয়াল সেফটি ফ্যাক্টর ফর লোডস ইউজ করি এখানে। ইন কেস অফ এলএসএন লোড ফ্যাক্টর ইজ সামথিং ডিফারেন্ট, whereas পার্শিয়াল সেফটি ফ্যাক্টর এর মধ্যে একটা প্রবাবিলিটির গন্ধ রয়েছে, প্রবাবিলিস্টিক ভিউ রয়েছে। কি বলছে না, আমি এমন লোডের কথা বলবো যে লোডটা 100টা ঘটনার মধ্যে 95টা কেসে সেই লোডের লিমিটটা স্যাটিসফাইড হবে। অর্থাৎ আমি যদি বলি যে আমার
কনফিডেন্স লিমিট হচ্ছে 95%, দ্যাট মিনস যে আমি ইয়েতে কি বলে বাথরুমে 1 কিলোনিউটন পার মিটার স্কোয়ার লোড পড়েছে স্ল্যাবে, তাহলে আমি 95% শিওর যে এই লোড বা তার থেকে কম লোড পড়বে। 100% I cannot be sure. So in order to take care of that, the service loads, we need to accommodate certain partial safety factor, যাতে যদি দুম করে এটা কখনো বেড়ে যায় তাহলে আমার স্ট্রাকচারের যেন এই স্ট্রেংথ থাকে যে সে সেটাকে টেক কেয়ার করতে পারে। ঠিক আছে, সেই জন্য আমরা পার্শিয়াল সেফটি ফ্যাক্টরের অবতারণা করি। কি বলেছে, যেগুলো সম্পর্কে তোমরা IS 456 এও যেমন ব্যবহার করতে অভ্যস্ত ছিলে, একই কথা বলেছে। ডেড লোড, লিমিট লোড প্লাস ডেড লোড লাইভ লোড প্লাস ক্রেন লোড 1.5 1.5 1.05। ঠিক আছে, সো এই কেসটা হচ্ছে লিমিট স্টেট অফ স্ট্রেংথ। সো এর আগের দিনই বলা ছিল যে লিমিট স্টেট অফ স্ট্রেংথ হয় এবং লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি হয়। তো সার্ভিসিবিলিটি যখন আমরা চেক করি, আমরা সবসময় চেক করি ওয়ার্কিং লোডের কন্ডিশনে। সো এখানে পার্শিয়াল সেফটি ফ্যাক্টর অফ লোড অলওয়েজ 1, হ্যাঁ মোস্টলি। এবং যখন আমরা স্ট্রেংথের জন্য চেক করি তখন আমরা একের থেকে লোডটাকে বাড়িয়ে দিই, যাতে যদি কোনো আনসার্টেনিটি থাকে তাহলে সেটা ইনক্রিজড অ্যামাউন্ট অফ লোডের জন্য আমার স্ট্রাকচারের স্ট্রেংথ রিলেটেড কোনো ইস্যু না অ্যারাইজ করে। ঠিক আছে, ডিফ্লেকশন রিলেটেড ইস্যু হলে সেটা ডাক্টিলিটির জন্য কিছুদিন আমি ক্যাটার করতে পারবো, বাট স্ট্রেংথ রিলেটেড কিছু ইস্যু হলে সেটা কিন্তু ক্যাটারেবল নয়। ওকে, সো সেটা আমি মেনে নিতে পারবো না, সেই জন্য আমরা লোডটাকে কিছুটা পরিমাণে বাড়িয়ে নিই। যেমন ডেড লোড, লাইভ লোড অর্থাৎ ভার্টিক্যাল বা গ্র্যাভিটি লোড যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 1.5 নিয়ে কাজ করি পার্শিয়াল সেফটি ফ্যাক্টর। বা যদি আমার এক্ষেত্রে উইন্ড লোড ডেড লোডের সঙ্গে থাকে তাহলে দুটো কেস পসিবল। একটা কেস হচ্ছে 1.5 অর্থাৎ 2 কেস ডেড লোড প্লাস উইন্ড লোড আন্ডার লিমিট স্টেট অফ স্ট্রেংথ। এই কন্ডিশনে দুটো পসিবল লিমিট হতে পারে, একটা হচ্ছে 1.5 ডেড লোড প্লাস উইন্ড লোড, এবং সেকেন্ড কেসটা হচ্ছে 0.9 ডেড লোড প্লাস 1.5 উইন্ড লোড। ওকে, দুটো কেস পসিবল। দুটো কেস কেন পসিবল? দুটো কেস পসিবল এই কারণে, ধরো আমার এইরকম একটা স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারের মধ্যে আমার উইন্ড এদিক থেকে হিট করছে আমার স্ট্রাকচারকে, তাহলে স্ট্রাকচারটার মধ্যে কি হবে? স্ট্রাকচারটার মধ্যে অ্যাজ এ হোল একটা মুভমেন্ট জেনারেট করবে। এবার সেই মুভমেন্টটা যদি জেনারেট করে তাহলে স্ট্রাকচারটা সেলফ ওয়েট বা স্ট্রাকচারটা যে ডেড লোড রয়েছে সেই ডেড লোডটাই এমন একটা ওয়েট যেটা আমার এই স্ট্রাকচারটাকে উল্টে পড়তে বাধা দেবে। যদি আমার স্ট্রাকচারটা খুব হালকা হয়, আমরা অনেক সময় দেখি না যে ঝড়ে সাইকেল উড়ে চলে যায়, রিক্সা উড়ে চলে যায়, তো কেন? কারণ সেগুলো হালকা, ইভেন বাসও উড়ে চলে যায় যদি টর্নেডো বা সাইক্লোন টাইপের হয়, তাই না? তো এবারে সেই রকম সিচুয়েশন হলে যদি হেভি জিনিস থাকে, তাহলে হেভি জিনিস হলে সেটা অত সহজে উল্টাতে পারবে না। তো এই উল্টানোর বিরোধিতা করার জন্য, স্টেবিলিটি প্রদান করার জন্য আমার স্ট্রাকচার আমার স্ট্রাকচারে এনাফ স্টেবিলিটি আছে কিনা সেইটা বোঝার জন্য আমি ফার্স্টে কি করব না 0.9 মানে যা ডেড লোড রয়েছে সেই ডেড লোডের 90% নিয়ে নেবো। সেই 90% ডেড লোড প্লাস 1.5 টাইমস উইন্ড লোড, মানে উইন্ড যখন এক্সেস রয়েছে এবং আমার স্ট্রাকচারটা যখন হালকা রয়েছে, এইরকম সিচুয়েশনেও আমরা একবার স্ট্রাকচারটাকে অ্যানালিসিস করব যেখানে ডেড লোড আমার স্ট্রাকচারকে স্টেবিলিটি প্রদান করছে, এরকম কেস অ্যারাইজ করেছে। ওকে, এবং দিস ইজ দ্য মোস্ট নর্মাল কন্ডিশন যেটা আমরা সচরাচর করে থাকি, এবং দিস ইজ অ্যানাদার পসিবল কন্ডিশন যেটার এগেইনস্টেও আমরা দেখি যে স্ট্রাকচারটা আমার সেফ আছে কি নেই। ওকে, এবং এই জিনিসটা আগের বার মানে IS 456 এর মতন এখানেও সত্য যে উইন্ড এন্ড আর্থকোয়েক একসঙ্গে কখনো অকার করতে পারে না। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যালি দে আর পসিবল, স্ট্যাটিস্টিক্যালি উইন্ড লোড এবং আর্থকোয়েক লোড ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এই দুটোই ইন্ডিপেন্ডেন্ট, মানে একসঙ্গে এটা থিওরিটিক্যালি অকার করতে পারে, বাট প্র্যাকটিক্যালি দেখা যায় যে মারাত্মক রকমের সাইক্লোন হচ্ছে এবং মারাত্মক রকমের আর্থকোয়েকও হচ্ছে। এই দুটো ঘটনা ঘটার সম্ভাবনা একত্রিতভাবে খুবই কম। সেই খুবই কম হওয়ার জন্য সেটা বাস্তবসম্মত বলে আমরা বিচার করি না। যেমন সুনামি খুব ফ্রিকোয়েন্টলি এক্সিস্ট করে না, সেই জন্য আমরা কখনো ডেড লোড আর উইন্ড লোড আর আর্থকোয়েক লোডকে একসঙ্গে ইউজ করি না। লাইকওয়াইজ পার্শিয়াল সেফটি ফ্যাক্টর বলে একটা এখানে কনসেপ্ট রয়েছে। পার্শিয়াল সেফটি ফ্যাক্টর কি তোমরা একটু ভেবে বলো। যেমন আরসিসি তে দুটো এলিমেন্ট নিয়ে আমরা কাজ করেছি, একটা এলিমেন্টের নাম ছিল কংক্রিট আর একটা এলিমেন্টের নাম ছিল স্টিল। সো স্টিলের ক্ষেত্রে আর কংক্রিটের ক্ষেত্রে আমরা দুটো
পার্শিয়াল সেফটি ফ্যাক্টর নিয়ে কাজ করেছিলাম। একজন ভদ্রলোকের ভ্যালু ছিল 0.45 আর একজন ভদ্রলোকের ভ্যালু ছিল 0.87, তাই না? কারণ আমরা কি করতাম নর্মালি 0.45 এফসি কে আর এদিকে করতাম 0.87 এফওয়াই। ওকে, তো 0.87 এফওয়াই মানেটা কি? 0.87 এফওয়াই কথাটার মানে ছিল এফওয়াই আপন 1.15। ওকে, আর এফসি কে কথাটার মানে কি ছিল? এফসি কে ডিভাইডেড বাই 1.5 তার হোল স্কয়ার। 1.5 একবার কেন করালাম? কারণ একবার করলাম আমরা কিউব স্ট্রেংথের যে কিউব এলিমেন্ট নিয়ে কাজ করছি সেই জন্য, এবং আরেকবার কেন করলাম, আরেকবার করেছি যে কোয়ালিটি অফ কনস্ট্রাকশন সেই রিলেটেড ইস্যুর জন্য আমরা ধরেছি। সো অল টুগেদার এইগুলো হচ্ছে আমার তখন সেখানে আমরা ফ্যাক্টর অফ সেফটি নিয়ে কাজ করেছি। এবং ফ্যাক্টর অফ সেফটি নিয়ে আমি এর আগেও বলেছি আগের লেকচার গুলোতে, যেখানে বলা হয়েছে যে তোমার ফ্যাক্টর অফ সেফটি ইজ হোয়াট? ইট ইজ বেসিক্যালি ফ্র্যাকশন অফ দ্য ইল্ড স্ট্রেংথ দ্যাট উই আর ইউজিং। মানে যত আমার স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রেংথের 100% আমি ইউজ করব না, আমি মার্জিন কিছুটা রাখবো। যেমন আমার কাছে 100 টাকা আছে, আমি 100 টাকা পুরোটাই ইউজ করে নেবো না, তাহলে পরের দিন কি খাবো আমি জানি না। সো আমি 80 টাকা ইউজ করলাম, 20 টাকা আমি রেখে দেবো, যাতে পরের দিন কিছুটা অন্তত পেটে দানা পড়ে। লাইকওয়াইজ সো আমরা এখানে ফ্যাক্টর অফ সেফটি ইউজ করি। তো স্টিল যেহেতু এনাফ পরিমাণে কোয়ালিটি কন্ট্রোলড হয়, অ্যাসিওর্ড হয়, তো স্টিলে ফ্যাক্টর অফ সেফটি যেটা দেওয়া হয় রেজিস্ট্যান্স এগেইনস্ট ইল্ডিং। সো স্টিলে দুটো টাইপের স্ট্রেস আমরা দেখি, একটা হচ্ছে ইল্ড স্ট্রেংথ, ওকে, যেটাকে আমরা এফওয়াই বলি, এবং আরেকটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ, যেটাকে আমরা এফইউ বলি। সো ইল্ড স্ট্রেস নিয়ে যখন আমরা কাজকর্ম করব তখন সেখানে আমরা ফ্যাক্টর অফ সেফটি নেব 1.10। ওকে, বাকলিং 1.10, রেজিস্ট্যান্স গভর্নড বাই আলটিমেট স্ট্রেস। অর্থাৎ আলটিমেট স্ট্রেসের পরের স্টেপ কি? আলটিমেট স্ট্রেস যখন রিচ করে যাবে তখনই একটুকু যদি আমি লোড বাড়িয়ে দিই বা স্ট্রেস আমি বাড়িয়ে দিই, তখনই সঙ্গে সঙ্গে ওটা দুর্মুষ করে ভেঙে যাবে, তখনই আমার রাপচার অকার করবে। সো সেই জন্য যেহেতু রাপচার ইজ আ ইররিভার্সিবল প্রসেস, কারণ রাপচার হয়ে গেলে তুমি আর স্ট্রাকচারটাকে ইউজ করতে পারবে না এবং এন্টায়ার সিস্টেম কোলাপস হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা যখন আলটিমেট স্ট্রেস নিয়ে কাজ করি তখন আমরা পার্শিয়াল সেফটি ফ্যাক্টর ইউজ করি 1.25। ঠিক আছে, টেবিল 5 মার্ক করে নিও। এছাড়া কি কি কাজ হয়? এছাড়া হয় তোমার এই পার্শিয়াল সেফটি ফ্যাক্টরের আরেকটা কারণ কি, স্টিল ম্যানুফ্যাকচারিং যখন হয় তখন আমরা বিভিন্ন রকমের প্রসেস ইউজ করি। এছাড়া স্টিলের ফ্যাব্রিকেশন যখন হয় তখনও পর্যন্ত ফ্লেম কাটিং হয়, হ্যাঁ, ওয়েল্ডিং হয়, তখন অনেক পরিমাণে রেসিডুয়াল স্ট্রেস স্টিলের ইনডিউসড থাকে। তো সেই সমস্ত ইনবিল্ট ইনহেরেন্টলি অ্যাসোসিয়েটেড যে স্ট্রেস গুলো রয়েছে স্টিলের মধ্যে, সেই সমস্ত স্ট্রেস গুলোর জন্য স্টিলে যে রিকোয়ার্ড যে প্রয়োজনীয় এফওয়াই বা ইল্ড স্ট্রেস বা এফইউ বা আলটিমেট স্ট্রেস রয়েছে ডেভেলপ করার কথা, সেগুলো ডেভেলপ প্রপারলি করতে পারে না। তাছাড়া যখন আমরা ফ্যাব্রিকেশন করি, মেইনলি স্টিল স্ট্রাকচারে বোল্টিং এবং ওয়েল্ডিং করা হয়, তো সেই বোল্টিং যদি শপে ফ্যাব্রিকেশন করা হয়, মানে ধরো আমি বাইরে থেকে শপে, আমাদের যেমন ওখানে ইয়ে রয়েছে তোমাদের কি বলে, ফার্স্ট ইয়ারে কি সাবজেক্ট থাকতো তোমাদের যেগুলো, ওয়েল্ডিং ওয়ার্কশপ, হ্যাঁ, ওয়ার্কশপে যদি আমাদের স্টিলের মেম্বার গুলো ফ্যাব্রিকেট করা হয়, সেক্ষেত্রে অনেক যত্ন নিয়ে করা হবে এবং যথেষ্ট প্রপার পরিস্থিতি নিয়ে মেনটেন করে করা হবে। শপে ফ্যাব্রিকেশন যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আমার ফ্যাক্টর অফ সেফটি 1.25। ফিল্ডের ক্ষেত্রে বোল্টিং হলে 1.25 থাকবে। বাট যদি আমার ওয়েল্ডিং থাকে, বোল্টিং আর রিভেটিং এর সেম, যদি ওয়েল্ডিং হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু শপ ফ্যাব্রিকেশনে 1.25, whereas ফিল্ড ফ্যাব্রিকেশনে 1.50। কেন? কারণ ওয়েল্ডিং এর জন্য যথেষ্ট পরিমাণে কি বলবো, প্রসেসটাকে কন্ট্রোল করা ফিল্ডে যথেষ্ট পরিমাণে টাফ হয়। যেমন ধরো তুমি হয়তো এই সমস্ত একটা জাংশনে, ওকে, সো সে ফর এক্সাম্পল ধরো এই জয়েন্টে তুমি ওয়েল্ডিং করছো এবং তুমি কোথা থেকে করছো না, এই পজিশনে তুমি দাঁড়িয়ে ওভারহেড, মানে তুমি তোমার মাথার উপরে হাত লাগিয়ে এই জিনিসটা ওয়েল্ডিং করছো। সো ক্যান ইউ গ্যারান্টি দ্যাট দিস ওয়েল্ডিং উইল বি গুড এনাফ? তুমি যদি মাথার উপরে হাত তুলে কোনো জিনিস কাজ করো, হ্যাঁ, বিশেষ করে ওয়েল্ডিং এর মতো জিনিস তুমি করো, তাহলে তুমি সেটাকে কন্ট্রোলড ম্যানারে করতে পারবে এটা এক্সপেক্ট করা যায় না। সো হেন্স উই নিড টু প্রোভাইড মাচ মোর ফ্যাক্টর অফ সেফটি 1.50, হেন্স ইট ইজ প্রোভাইডেড। ঠিক আছে, নট টু এনশিওর দ্য কোয়ালিটি। সো এই গেল গোড়ার কথা। আগেন যদি আমি সামারাইজ করি মূলত, তাহলে লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি নিয়ে আমরা আলোচনা করেছি, সেখানে 4টে মেথড আমরা দেখেছি। তাছাড়াও স্টিলের বিভিন্ন বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টি নিয়েও আলোচনা করেছি।
স্টিলের বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দুটো জিনিস ইগনোর যেন না করি। এক নম্বর হচ্ছে IS 2062 2011 হট রোল্ড মিডিয়াম এন্ড হাই টেনসাইল স্ট্রাকচারাল স্টিল, আমরা এখানে সেটা নিয়ে কথা বলবো। এবং FE 410 এই গ্রেডের স্টিল নিয়ে আলোচনা করব, দ্যাট ইমপ্লাইজ FU ইজ ইকুয়ালস টু 410 MPa, এটা যেন ভুল না হয় এই কনটেক্সটে, এবং FY ইজ ইকুয়ালস টু 250 MPa এই কনটেক্সটে। এই দুটো ভ্যালু দ্যাট ইজ আলটিমেট এন্ড দিস ইজ ইল্ড স্ট্রেস। ঠিক আছে, নাও দুটো জিনিস জানানোর একবার মানে ব্রাশ আপ করে দেওয়ার জন্য, যে ইল্ড রিলেটেড ঘটনা যেটা আমাদের তার আগে এতক্ষণ ধরে আমরা পড়ে এসেছি বা আগের সেমিস্টারেও পড়েছো, যে হট রোলিং এন্ড কোল্ড রোলিং, এই বিষয়টা একটু আমি হালকা টাচ করে যাই যে জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়। প্রথমত স্টিল আমরা যখন তৈরি করি, হ্যাঁ, তখন স্টিলের যে বিভিন্ন রকমের থিকনেস, আমরা যে প্লেট গুলো বানাই স্টিলের, আমাদের রিকোয়ার্ড থিকনেস অনুযায়ী যখন বানাবো, স্টিলটা প্রিপেয়ার করার পরে যখন এইখানে দুটো রোলার রয়েছে দেখতে পাচ্ছ, এই রোলারের মধ্য দিয়ে যখন এই যে স্টিলটা বেরিয়েছে, ম্যানুফ্যাকচার্ড স্টিলটা বেরিয়েছে, সেটাকে প্রপার শেপিং করার জন্য, প্রপার থিকনেসে আনার জন্য আমরা যখন হিট করে এই রোলার দুটোর মধ্য দিয়ে ফোর্স লাগিয়ে পাস করি, তখন এই স্টিলটার যে থিকনেস ইনিশিয়াল ছিল এবং যে থিকনেস আমাদের রিকোয়ার্ড, সেই থিকনেসে আমরা ফাইনালি পাই। দিস প্রসেস ইজ কল্ড বেসিক্যালি হট রোলিং। এন্ড এই হট রোলিং, তুমি একটা জিনিস ভেবে দেখো, যে হট রোলিং যখন করছি বা কোল্ড রোলিং এ কি হয় না, কোল্ড রোলিং এ আমরা স্টিলটাকে, যে স্টিলটা ম্যানুফ্যাকচার হয়েছে সেটাকে প্রপার থিকনেসের, মানে যে থিকনেসে আমরা চাইছি রিকোয়ার্ড থিকনেসে ইয়ে করার জন্য, কনভার্ট করার জন্য আমরা এটাকে হিট করি না, আমরা এটাকে নর্মাল টেম্পারেচারে এই রোলারের থ্রু দিয়ে পাস করাই এবং এটাকে প্রেস করা হয়। সো দিস ইজ কোল্ড রোলিং। এটা মেকানিক্যাল এর ম্যানুফ্যাকচারিং এর সাবজেক্ট বেসিক্যালি। বেশি ডিটেলসে গিয়ে লাভ নেই, শুধু একটাই জিনিস বলার, যে হিট করা হয় যখন, এই এত হিট করা হবে বা এত প্রেসার দেওয়া হবে প্রায়র টু ইউজ অফ দ্য স্টিল, ঠিক না? স্টিলটা ম্যানুফ্যাকচার হওয়ার পরে সেটাকে যখন আমাদের প্রপার শেপে আনতে যাচ্ছি, তখন তার আগে স্টিলের মধ্যে এত আমি হিট এন্ড এত অ্যামাউন্টের স্ট্রেস আমি অ্যাসোসিয়েট করেই দিচ্ছি, এত পরিমাণে স্ট্রেস আমি স্টিলটাকে দিয়ে দিচ্ছি। হেন্স আমাদের স্টিলের মধ্যে একটা জিনিস তৈরি হয়ে থাকে, ইনবিল্ড হিসেবে চলে যায়, সেই জিনিসটাকে বলা হয় রেসিডুয়াল স্ট্রেস। ওকে, রেসিডুয়াল স্ট্রেস। রেসিডুয়াল স্ট্রেস কেন আসছে? বিকজ অফ হট রোলিং, কোল্ড রোলিং, ম্যানুফ্যাকচারিং প্রসেস, ইভেন টু সাম এক্সটেন্ট ফ্যাব্রিকেশনের আগে যখন ওয়েল্ডিং করছি, ওয়েল্ডিং এর আগে আমি ওটাকে হ্যামার করছি, হ্যাঁ, অনেক সময় আবার ওয়েল্ডিং এর আগে প্রি হিটিং করা হয়, ওয়েল্ডিং এর পরে আবার পোস্ট হিটিং করা হয়, ইত্যাদি ইত্যাদি, ফ্লেম কাটিং করা হয় একটা স্টিলের প্লেটকে প্রপার আমার কতটা লাগবে, সেই যতটা লাগবে তত অব্দি আনার জন্য আমি এটাকে ফ্লেম দিয়ে অক্সিঅ্যাসিটিলিন শিখার সাহায্যে পেটে দিই। তো এই সমস্ত যে প্রসেস গুলো রয়েছে, সেই জন্য আমার স্টিলের মধ্যে অলরেডি অনেক পরিমাণে রেসিডুয়াল স্ট্রেস ইনডিউসড থাকে, সেইগুলো স্টিলের যথেষ্ট পরিমাণে স্ট্রেস নিয়ে ভাবায় আমাদেরকে, তো স্ট্রেস কনসেন্ট্রেশন তৈরি করে দেয় অলরেডি। তো যে টেম্পারেচার হিট করা হয় সেটাকে বলা হয় অ্যাবাভ রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার। যাই হোক, অত ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট টার্মটা বললাম, রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের অ্যাবাভ হিট করা হয়। এনিওয়ে, সো এটা আমাদের টিপিক্যাল যেটা স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, যেটার সঙ্গে আমরা পরিচিত অনেক আগে থেকে। সো ইল্ডিং কে কিভাবে ডিফাইন করা যেতে পারে? ইল্ডিং রেফার্স টু দ্য অনসেট অফ প্লাস্টিক ডেফরমেশন। ওকে, সো প্লাস্টিক ডেফরমেশন মানে কি? প্লাস্টিক কথাটা মানে কি? পার্মানেন্ট ডেফরমেশন। মানে ইল্ড পয়েন্ট যখনই পেরিয়ে গেল স্যার, তখন থেকে আমার স্টিলের মধ্যে যা কিছু হয়ে গেছে, ডেফরমেশন যা এসে গেছে, সেগুলোকে আর আমি রিভার্ট করতে পারবো না, রিকভার করতে পারবো না। ওকে, আগেন স্টিল এর জন্য আমরা দুটো মেনলি কথা বলে থাকি। এক নম্বর হচ্ছে প্রপোর্শনালিটি লিমিট এন্ড ইলাস্টিক লিমিট। প্র্যাকটিক্যালি প্রপোর্শনালিটি লিমিট এন্ড ইলাস্টিক লিমিট, এই দুটো লিমিট আলাদা থিওরিটিক্যালি, বাট এই দুটো লিমিটকে আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি না যখন আমরা স্টিলের টেনসাইল স্ট্রেংথ টেস্ট করি। তো সেই জন্য আমরা অ্যাজিউম করে নিই যে দিস পয়েন্টস হ্যাপেন্স টু বি ইকুয়াল, বাট অ্যাকচুয়ালি দে আর নট। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট কি? সমস্ত মেটেরিয়াল অতি অবশ্যই ইলাস্টিক হবে, লিনিয়ার ইলাস্টিক হবে। লিনিয়ার ইলাস্টিক মানে কি? যে সমস্ত মেটেরিয়াল হুকস ল ওবে করবে। হ্যাঁ, হুকস এর যে সূত্র, দ্যাট ইজ সিগমা ইজ ইকুয়ালস টু এপসিলন ইনটু ই, এই সূত্রটা যারা মেনে চলবে, অর্থাৎ সরল রেখা আপ টু প্রপোর্শনালিটি লিমিট, যারা সরল রেখাতে যে স্ট্রেস স্ট্রেন গ্রাফটা হবে, সেরকম সব মেটেরিয়াল নয়, ইভেন ইফ দো আর ইলাস্টিক। ঠিক আছে, এরকমও হতে পারে। তো সেই সমস্ত কেসে কি নন লিনিয়ার ইলাস্টিক মেটেরিয়াল, মানে তাদেরকে বলা হবে নন লিনিয়ার ইলাস্টিক মেটেরিয়াল, যে সমস্ত কেসে হুকস ল ইজ নট ফলোড, হুকস ল ফলো করা হয় না। ওকে, সেই সমস্ত মেটেরিয়াল গুলোকে।
তো সেখানেও আমরা প্রুফ স্ট্রেনের কনসেপ্ট রাখি। প্রুফ স্ট্রেন अगेन হোয়াট ইজ প্রুফ স্ট্রেস? টিপিক্যালি স্টিলের ক্ষেত্রে প্রুফ স্ট্রেস ধরা হয় 0.2% এর করেসপন্ডিং যে স্ট্রেসটা নিয়ে আমরা কথা বলি সেটা। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে আমি যেটা বারবার বলেছি, সেটা হচ্ছে স্টিলকে কখনো শুধু বিশুদ্ধ আয়রন হিসেবে ভেবো না। স্টিল হচ্ছে বেসিক্যালি আয়রন প্লাস কার্বন প্লাস ফসফরাস প্লাস সিলিকন, বাট প্রাইমারিলি আয়রন প্লাস কার্বন, এই দুটোর একটা মিক্সচার। দিস ইজ অ্যান অ্যালয়, ঠিক আছে। মাইল্ড স্টিল কি? মাইল্ড স্টিল হচ্ছে সেই স্টিল যেখানে কার্বনের পার্সেন্টেজ 0.2% এর কাছাকাছি থাকে। হ্যাঁ, স্টিলে যদি কার্বনের, if I increase the quantity of carbon percentage, then স্টিলের এফইউ বাড়তে থাকবে, ঠিক আছে, আলটিমেট স্ট্রেংথ বাড়তে থাকবে স্টিলের। বাট ব্রিটলনেস মানে ভঙ্গুরতা, এটাও বাড়তে থাকবে, অর্থাৎ ডাক্টিলিটি হ্রাস পাবে। ওকে, ডাক্টিলিটি হ্রাস পাবে। তো মাইল্ড স্টিলে যেহেতু কার্বনের কোয়ান্টিটি খুবই কম, সেই জন্য এটা ইলাস্টিক মেটেরিয়াল হিসেবে, পারফেক্ট ইলাস্টিক মেটেরিয়াল হিসেবে কাজ করে। এখানে আরেকটা স্যার, জিনিস যেটা তোমাদের, বলো। স্যার প্রুফ স্ট্রেসটা আবার বলে দেন না। প্রুফ স্ট্রেস, আচ্ছা। ওকে ঠিক আছে, বলছি এখান থেকে বলছি আমি। সো প্লাস্টিক ডিফরমেশন, আচ্ছা যাই হোক, দেখো একটা জিনিস তোমাদের অফেন কোয়েশ্চেন করা হয় যে ইল্ড স্ট্রেস আগে কি? ইল্ড স্ট্রেস, আমি বললাম ইল্ড স্ট্রেসকে দুভাবে ডিফাইন করা যেতে পারে, ঠিক আছে। ফার্স্ট ডেফিনেশন হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্ট থেকে প্লাস্টিক ডিফরমেশন স্টার্ট হয়, ফার্স্ট পয়েন্ট। ওকে, সো যে পয়েন্ট থেকে প্লাস্টিক ডিফরমেশন স্টার্ট হয়, সো yielding refers to onset of plastic deformation, এক নম্বর। সেকেন্ড পয়েন্ট কি? it is that strain, it is, so yield stress কি না, that stress that definitely, or that definitely indicate increase in strain without increasing stress, okay, so that definitely indicate the increase in epsilon, মানে increase in strain without increasing stress না বাড়ালেও এর বিকৃতিটা ক্রমাগত বাড়তেই থাকে। তো এরকম অনেক মেটেরিয়াল হয়, যে সমস্ত মেটেরিয়ালে আমরা একটা পিন পয়েন্টেড ইল্ড স্ট্রেস ডিমার্কেট করতে পারি না, ঠিক আছে। সেই সমস্ত মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা কি করি? আমরা করি এইখান থেকে 0.002, ওকে, অ্যাকচুয়ালি আমরা বার করি 0.2%, এই লিমিটটা আমরা বার করি। 0.2% মানে কি স্যার? 0.2 ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ বেসিক্যালি 0.002। সো 0.002 এইখান থেকে সোজা গিয়ে আমরা মার্ক করব। তো এইটা এই অ্যাক্সিস বরাবর কি থাকে? এই অ্যাক্সিস বরাবর থাকে আমাদের স্ট্রেন। ওকে, এই অ্যাক্সিস বরাবর স্ট্রেন থাকে, এই অ্যাক্সিস বরাবর কি থাকে? স্ট্রেস, ঠিক আছে, এই অ্যাক্সিস বরাবর স্ট্রেস থাকে। সো ওকে, এই অ্যাক্সিস বরাবর স্ট্রেস থাকে। তাহলে আমি 0.002 এই স্ট্রেন লিমিট গেলাম। তারপরে কি, ইনিশিয়াল ফেজে আমরা যে সরলরেখা বরাবর আমার প্রপোর্শনাল লিমিট অবধি গেছিল, সেই সরলরেখার প্যারালাল আমরা একটা সরলরেখা টেনে দিলাম, যে পয়েন্টে গিয়ে হিট করলো সেই পয়েন্টটাই হচ্ছে আমার তার করেসপন্ডিং যে স্ট্রেস, দিস ইজ মাই বেসিক্যালি প্রুফ স্ট্রেস। এই প্রুফ স্ট্রেস এফপি দিলাম, ঠিক আছে। এই প্রুফ স্ট্রেসটাই হচ্ছে আমার মুখ্যত ইল্ড স্ট্রেস হিসেবে আমরা কনসিডার করি। যে সমস্ত মেটেরিয়ালের ডেফিনিট ইল্ড পয়েন্ট পাওয়া যায় না, সেই সমস্ত মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। এমনও অনেক মেটেরিয়াল আছে যেখানে সবসময় 0.2%ই নেওয়া হয়, তা নয়, 0.5% অব্দি আমরা নিতে পারি, ঠিক আছে, ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ মেটেরিয়াল উই আর টকিং অ্যাবাউট। বাট স্টিলের ক্ষেত্রে আমরা 0.2% কে রেফারেন্স হিসেবে ধরেছি। এবারে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যখন আমরা কোন স্টিলের এই গ্রাফটা বানাই আর কি, যে স্ট্রেস ভার্সেস স্ট্রেনের যে গ্রাফটা বানাই, সেটা যখন বানানো হয় তখন আমরা দেখতে পাই যে এই পয়েন্টটা ধরো আমার প্রপোর্শনালিটি লিমিট, লেট আস সে ইট ইজ পি,
এন্ড এর উপরে আছে ইলাস্টিক লিমিট, লেট আস সে এফই। ওকে, এটা হচ্ছে আমার ইলাস্টিক লিমিট। তারপরে কি হয় না, গ্র্যাজুয়ালি যদি আমি আরো স্ট্রেস বাড়াতেই থাকি তখন উপরে উঠে যায়, এই ইলাস্টিক লিমিট ক্রস করার পরেও আমার এই যে এই পিক পয়েন্টটা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে আপার ইল্ড, এর নাম হচ্ছে আপার ইল্ড পয়েন্ট। ওকে, আপার ইল্ড পয়েন্ট। সো আপার ইল্ড পয়েন্ট, এই আপার ইল্ড অব্দি রিচ করার পরে হঠাৎ করে একটা শার্প ফল হয়, এবং এই শার্প ফল হওয়ার পরে ও লোয়ার ইল্ডে এসে পৌঁছায়। ঠিক আছে, তো এই আপার ইল্ড থেকে লোয়ার ইল্ড পর্যন্ত যে নামে, তারপরে একটা সার্টেন রিজিয়ন পর্যন্ত ওর এই জায়গাটা স্ট্রেট লাইন থাকে। এই জায়গাটা স্ট্রেট লাইন থাকার অর্থ কি? এই জায়গাটা স্ট্রেট লাইন থাকার অর্থ হলো এই অংশটাতে আমি যদি স্ট্রেন, ক্রমাগত তো আমার স্ট্রেন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু স্ট্রেস যেটা রয়েছে সেই স্ট্রেসটা সিগনিফিকেন্টলি চেঞ্জ হচ্ছে না। তো স্ট্রেস চেঞ্জ হচ্ছে না, বাট স্ট্রেনটা আমার বাড়ছে। তো এই ঘটনাটা ঘটছে, এবং এই পয়েন্ট থেকে এই ফার্দার যে লোয়ার ইল্ড স্ট্রেস যেখানে পৌঁছালো, সেখান থেকে রেস্ট অফ দ্য পোর্শন, মানে এর পরের অংশ যেটা রয়েছে, এই জায়গাটাকে আমার বলা হবে আলটিমেট স্ট্রেংথ, দ্যাট ইজ এফইউ। তারপরে আমার ফেলিয়ারের দিকে যাবে। ওকে, সো এইখান থেকে যে অংশটা রয়েছে এই অংশটাকে বলা হয় স্ট্রেন হার্ডেনিং। লোয়ার ইল্ড যেটা রয়েছে আমার, লোয়ার ইল্ড থেকে এতটা অংশকে বলা হয় স্ট্রেন হার্ডেনিং। স্ট্রেন হার্ডেনিং, ঠিক আছে। সহজ কথায় বলতে পারি, এইভাবে ভাবতে পারো যে তোমার পিঠে 100টা চাবুক মারলে তোমার যদি 80টা চাবুকের পর থেকে তোমার পিঠে আর কিছু ফিলই হচ্ছে না। ঠিক আছে, তো মানে কি স্টিলের মেটেরিয়াল, মানে স্টিলের যে ভেতরে ক্রিস্টাল গুলো রয়েছে, কেলাস গুলো রয়েছে, সেগুলো নিজের মধ্যে এমন ভাবে একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করে নিয়েছে যে তারা আর খুব একটা বেশি বিকৃতি শো করছে না। ওকে, সো এই জন্য এই জায়গাটাকে বলা হয় স্ট্রেন হার্ডেনিং পোর্শন। এবং এখানে একটা ব্যাপার যেটা আমি প্রথমেই বললাম, যে এই যে আপার, যেটা তোমাদের প্রায়শই কোশ্চেনটা করা হয় যে আপার ইল্ড পয়েন্ট আর লোয়ার ইল্ড পয়েন্টের মধ্যে আমরা কোন ভ্যালুটাকে চুজ করি, এবং আপার ইল্ড এবং কেন। তো দা আনসার ইজ অবভিয়াস যে আমরা লোয়ার ইল্ড পয়েন্টকে চুজ করি। প্রথমত, যে হট রোল্ড স্টিল বা হট রোলিং প্রসেসের ফলে প্রাপ্ত যে স্টিল আছে, সেই সমস্ত স্টিলে আমরা মুখ্যত অনেক সময় এমন হয়েই থাকে যে আমরা আপার ইল্ড পয়েন্ট পাই না। এটা তো হয়েই থাকে অনেক সময়। তো যে সমস্ত ক্ষেত্রে আমরা আপার ইল্ড পয়েন্ট পাই না, সে সমস্ত ক্ষেত্রে আপার ইল্ড এক্সিস্ট করছে না। এমন অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা আপার আর লোয়ার দুটোই পাই না, সেক্ষেত্রে আমরা প্রুফ স্ট্রেসের গল্পে আসি। তো প্রুফ স্ট্রেসের গল্পে যদি থাকি, তাহলে সেক্ষেত্রে তো আমাকে প্রুফ স্ট্রেসকে ইল্ড স্ট্রেস হিসেবে কনসিডার করে নিতে হবে। and the very beautiful reason that is যে আপার ইল্ড থেকে লোয়ার ইল্ডে যে ডাইরেক্টলি শার্প এখানে যে ডাউনফলটা হচ্ছে, সেই ডাউনফলটা হওয়ার কারণ কি? ডাউনফলটা হওয়ার কারণ হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম, যে স্টিল ম্যানুফ্যাকচারিং যখন করা হচ্ছে তখন আমরা কি করছি না, বিভিন্ন রকমের হট রোলিং প্রসেস এন্ড কোল্ড রোলিং প্রসেসের থ্রু দিয়ে যাচ্ছে। এই হট রোলিং প্রসেস এন্ড কোল্ড রোলিং প্রসেস এন্ড আদার ফ্যাব্রিকেশন রিলেটেড ইস্যুর জন্য কি কি হয় না, স্টিলের মধ্যে রেসিডুয়াল স্ট্রেস এঙ্গেজড হয়। তো রেসিডুয়াল স্ট্রেস যখনই স্টিলের মধ্যে ডেভেলপ করে যায়, বিকজ অফ দিস ফরমেশন অফ রেসিডুয়াল স্ট্রেস, আমার আপার ইল্ড পয়েন্ট থেকে লোয়ার ইল্ড পয়েন্টে জাম্পটা হয়। ঠিক আছে, সো দিস আর দ্য ফ্যাক্টর যেগুলো জাস্ট পূর্ব পাঠের পুনরালোচনা করলাম আমি। अगेन রেজিলিয়েন্স এন্ড টাফনেস, এই দুটো শব্দ একবার ছোট্ট করে ডেফিনেশন। টাফনেস কি না, টাফনেস ইজ দ্য এবিলিটি অফ দ্য মেটেরিয়াল টু অ্যাবজর্ব দ্য এনার্জি ইন প্লাস্টিক রেঞ্জ। Okay, toughness is ability of the material to absorb energy in the plastic range, and resilience ki na, the ability of the material to absorb energy when it is deformed elastically. Resilience measure kora hoy ki kore na, eta measure kora hoy volume modulus of resilience. It is measured with the help of modulus of resilience, ei shobder দ্বারা, এই ভ্যালুটার দ্বারা। আর টাফনেস কিভাবে মেজার করা হয়? ইম্প্যাক্ট লোডিং এর দ্বারা। ওকে, ইম্প্যাক্ট টেস্টের দ্বারা মেজার করা হয়। সো এই গেল গোড়ার কথা। এবারে ডাইরেক্টলি আমি স্টিলের প্রপার্টি কমপ্লিট করলাম, এবারে আমরা ডাইরেক্ট ডিজাইনে ঢুকবো। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, চলো, ডিজাইন অফ টেনশন মেম্বার বাই এলএসএম। প্রথমত ডিজাইনের আগে দুটি কথা। প্রথম কথা কি না, আমরা যখন ডিজাইন করব, ডিজাইনের অবজেক্টিভ সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেছি, কি করব না করব। তো আমরা এর আগের যখন আরসিসি রেসপেক্ট আমি কম্পারিজন করছি বারবার, এই কারণে কি আরসিসি যেহেতু তোমাদের পড়া হয়ে গিয়েছে সেই জন্য। তো আরসিসি তে আমরা কি করেছিলাম, আরসিসি তে যে ডিজাইনের অ্যাপ্রোচ ছিল বাট স্টিলের সঙ্গে তার কিছু বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্যটা কি? এক নম্বর হচ্ছে
ডিজাইন তো কোনো একটা ফোর্সের এগেনস্টে করব, তো সেই ফোর্সটা কি টাইপের হতে পারে মেম্বারে। সো যে কোনো মেম্বারে, মোস্ট জেনারেল কেসে যে কোনো মেম্বারে দু টাইপের ফোর্স আছে। এক নম্বর হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, এ নাম দিলাম। এক নম্বর হচ্ছে ফ্লেক্সজুরাল ফোর্স, মানে মোমেন্ট রিলেটেড জিনিস, ঠিক আছে, অথবা বোথ। ওকে, গোল করে দিলাম, কারণ সব সময় আসবে তা নয়। এই যে অ্যাক্সিয়াল ফোর্স রয়েছে, এই অ্যাক্সিয়াল ফোর্সটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, এক নম্বর টেনশন, দু নম্বর কম্প্রেশন, ঠিক। আচ্ছা, তো আমরা প্রত্যেকটা কেসের জন্য স্টিলের কি কি রকমের ডিজাইন করার প্রভিশন গিভেন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় হলো টেনশন রিলেটেড ইস্যু। তাহলে আমরা এখন কোথায় আছি? টি দিয়ে, অর্থাৎ অ্যাক্সিয়াল মেম্বার সাবজেক্টেড টু অ্যাক্সিয়াল লোড, and this axial load is basically tensile load. তো আমি একটা মেম্বার নিলাম, সেই মেম্বারে যদি স্কিমাটিক্যালি আমি ভাবি, সেই মেম্বারে আমি টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করছি। সো দিস ইজ দ্য কেস। এবং তাহলে এবার এই স্টিলের যে মেম্বারটা রয়েছে তার ডিজাইনটা আমরা কিভাবে করব সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। ওকে, প্রথমত একটা জিনিস একটু আগে আমরা আজকে শুরু করলাম দেখতে, সেটা হচ্ছে কি না, একটা যে মেম্বারে সর্বক্ষণ টেনসাইল ফোর্স থাকবে, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস, কোনো ভাবে কোনো অবস্থাতেই যদি সেই মেম্বারে টেনসাইল ফোর্স না যায়, তাহলে সেই মেম্বারের পারমিসিবল ইফেক্টিভ স্লেন্ডারনেস রেশিও কত বলেছি? 400। আর যদি উইন্ড লোড বা আর্থকোয়েক অ্যাকশনের জন্য সেটা চেঞ্জ হয়ে যায় তাহলে কত হবে? 350। এটা কিন্তু সারা জীবন মনে রাখবে। আমি এটা বারবার এই কারণেই বলছি কি এটা পরীক্ষা মানে সেমিস্টারের বাইরেও হয়তো আসবে, সেই জন্য, আর কিছু না। এনিওয়ে, সো কি কি ভাবে একটা মেম্বারে যখন টেনসাইল ফোর্স পড়ে, সেই মেম্বারটা কি কি ভাবে ভাঙতে পারে, ছিঁড়তে পারে, দুমড়াতে পারে, সেটা নিয়ে আগে, হোয়াট আর দ্য পসিবল ফেলিয়ার মোড ফর এ মেম্বার আন্ডার টেনসাইল অ্যাকশন। এই মেম্বারে যদি আমি টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করলাম, সো কি পসিবিলিটি হতে পারে? প্রথম পসিবিলিটি, মেম্বারটা কিছুটা বেড়ে যেতে পারে। কোনো ডাউট? না স্যার। ওকে, কিউ কিউ, সো মেম্বারটা বেড়ে যেতে পারে। সো এই যে বেড়ে যাওয়া, অতিরিক্ত যে বেড়ে যাওয়া, দিস ইজ কল্ড ইল্ডিং। কি বলবো? ইল্ডিং, বেড়ে যাওয়াটাকে, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, তো তোমার মেম্বার ছিল 5 মিটার, তুমি লোড দিয়েছো, মেম্বার হয়ে গেল 7 মিটার, ঠিক আছে। তো তুমি কি এক্সপেক্ট করবে এই যে 2 মিটার অতিরিক্ত, সেটা তোমার মেম্বারের মধ্যে যে অতিরিক্ত ডিফরমেশন হয়ে গেছে, সেই 2 মিটার অতিরিক্ত ডিফরমেশন হয়ে যাওয়ার জন্য কি হয়েছে? তোমার স্ট্রাকচারটা তো, তোমার যে কোডের যে প্রেসক্রিপশন ছিল, কোডের যে লিমিট সেট ছিল, সেটাকে ভায়োলেট করে গেলে কি তুমি সেই মেম্বারটাকে অ্যাকসেপ্ট করতে পারবে? পারবে না। তো তোমায় দেখে নিতে হবে যে ইল্ডিংটা যেন আমার পারমিসিবল লিমিটের মধ্যে থাকে, বা ইল্ডিংটা যেন সিগনিফিকেন্ট না হয়। এক নম্বর কেস। সেকেন্ড কেস, এরকম হতে পারে তুমি এখানে ফোর্স দিয়েছো, তাহলে ফোর্স দেওয়ার ফলে তোমার মেম্বারটা এখান থেকে ছিঁড়ে গেল, হতে পারে? হতে পারে তো, মাঝখান থেকে ছিঁড়ে গেল, এতটাই জোরে টানা হয়েছে। হ্যাঁ স্যার। দিস ইজ কল্ড রাপচার, ঠিক। এটা কি বলে? রাপচার, ঠিক। এবারে তুমি তো শুধুমাত্র একটা স্টিলের প্লেট নিয়ে কাজ করবে না, সেই একটা স্টিলের প্লেটের সঙ্গে আরো লাগে, মানে লাগোয়া অনেকগুলো স্টিলের প্লেট আছে। তো যদি এমনটা হয় যে তুমি এত জোরে টেনেছো, এদের সঙ্গে যে বন্ধনটা ছিল সেই বন্ধন থেকে এই জিনিসটা খুলে বেরিয়ে এলো, মানে আমি তোমার হাতটা এত জোরে টানলাম, তোমার হাতটা তো ইন্ট্যাক্ট রয়েছে কিন্তু কাঁধ থেকে ছেড়ে বেরিয়ে গেছে, হতে পারে? তাহলে কি তুমি বলবে তোমার হাত স্ট্রং? বলবে না, তাই না? তার মানে যে লোডটা দেওয়া হয়েছে সেটা জয়েন্টকে রাপচার করে বেরিয়ে গেল। সো দেয়ার ইজ এ থার্ড ফেলিয়ার। এই 3 নম্বর ফেলিয়ারটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে না, আপাতত আমরা এই ইল্ডিং এন্ড রাপচার নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সো 3 পসিবল মোডস আর দেয়ার।
3 নম্বর ফেলিয়ারটাকে আমি নামটা বলে দিচ্ছি, তার নাম হচ্ছে ব্লক শিয়ার ফেলিয়ার। ব্লক শিয়ার ফেলিয়ার, ঠিক আছে, নামটা আপাতত বলছি। আচ্ছা, প্রথমত যেমন ভাবে বলছি সেরকম ভাবে গ্র্যাব করার চেষ্টা করো, আর একটু পারলে ক্যালকুলেটর নিয়ে বসো, এখন ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যালস প্রবলেম সলভ হবে। আর 2 নম্বর হচ্ছে এইখানে যতটুকু অংশ বলবো সেটা এখানে ক্যালকুলেটরে প্রেস করে করো, ডিটেলস নোট নেওয়ার কোনো আপাতত দরকার নেই, আপলোডেড থাকবে, ওখান থেকে পরে করে নিতে পারো, ঠিক আছে। সো বাট এখানে ফুল কনসেন্ট্রেশনটা দিও আপাতত। সো ইল্ডিং অফ আ সেকশন, ইল্ডিং অফ আ সেকশন কি বললাম না, আমি অ্যাপ্লাই করেছি লোড, সো বিকজ অফ অ্যাপ্লিকেশন অফ লোড দ্য মেম্বার গেটস length of the member gets increased, ঠিক আছে। সো এটা বলা হয়েছে আমাদের ইল্ডিং। সো ইল্ডিং এর ফলে আমাদের আইএস কোড কি বলছে না, ইল্ডিং এর ফলে আমাদের আইএস কোড বলেছে আইএস 800 ক্লজ নম্বর 6.2। ক্লজ নম্বর 6.2 কি বলেছে না, একটু আগে আমরা দেখলাম যে যখন ইল্ড স্ট্রেস রয়েছে সেই ইল্ড স্ট্রেসকে আমরা এফওয়াই বলেছি, এবং এই এফওয়াই এর সঙ্গে ইনহেরেন্টলি এবার থেকে যখনই এফওয়াই শুনবো তখনই ব্যাক অফ দ্য মাইন্ডে কি থাকবে, যে পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ছিল স্যার একটা, সেই পার্সিয়াল সেফটি ফ্যাক্টর কি গামা M0। সো পার্সিয়াল সেফটি ফ্যাক্টর গামা M0। সো গামা M0 এর ভ্যালু কত ছিল স্যার, গামা M0 এর ভ্যালু ছিল 1.1, যেটা আমি কি বলেছিলাম যে গামা M1 এর ভ্যালু কত 1.25, এটা 1.1টা কম অ্যাজ কম্পেয়ার টু গামা M1। কেন, কারণ এটা আলটিমেট যখনই ইউজ করব শব্দটা তখনই ব্যাক অফ দ্য মাইন্ডে আমি ধরেই নেবো যেটা অ্যাকচুয়ালি FU ডিভাইডেড বাই গামা M1। ওকে, সো এই দুটো একসঙ্গে রয়েছে, এরা সবসময় পেয়ারে থাকবে, ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। সো যখন আমার ইল্ডিং হচ্ছে তখন আমার মেম্বারটা কি হচ্ছে, ইল্ড স্ট্রেস অব্দি রিচ করে গেছে, ইনটু AG, দ্যাট ইজ দ্য গ্রস এরিয়া। ওকে, সো আমি যখন ডিজাইন করব তখন আমার টার্গেট কি থাকবে, আমার টার্গেট থাকবে যে ডিজাইন টেনসাইল স্ট্রেস আন্ডার ইল্ডিং এর জন্য আমার ডিজাইন টেনসাইল স্ট্রেস যেটা রয়েছে সেটা হবে FY by gamma M0, that is my effective yield stress into AG, area of cross section. Okay, so এই ভ্যালুটা জানো যে লোডটা আমার স্ট্রাকচারের উপর পড়েছে সেই লোডটার থেকে বেশি হয়, তাহলে আমার মেম্বারটা সেফ। ফ্যাক্ট, এটা হচ্ছে আমার দেখার কাজ। এবারে এটা কি জন্য ইউজ করি না, ইল্ডিং ইজ দ্য লিমিট স্টেট টু হ্যাভ আ চেক অন লার্জ ডিফ্লেকশন, যাতে আমার অ্যাক্সিয়াল ফোর্সের এগেইনস্টে যদি লার্জ ডিফ্লেকশন না হয় সেটাকে চেক করার জন্য ব্যবহৃত হবে। পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড টাইপের ফেলিয়ার কি বলেছি, সেকেন্ড টাইপের ফেলিয়ারের নাম দিয়েছি আমি রাপচার, তাই তো। সো রাপচারে কি হয়, ছিঁড়ে যায়। এখানে একটা ব্যাপার আছে, আগে ব্যাপারটা কি বুঝি, সেটা হচ্ছে যখন তোমার স্টিল প্লেটে আমি কোনো একটা ফোর্স ইউজ করেছি, let us suppose Q, this amount of force I am applying, Q এই যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি তার এগেইনস্টে এটা একটা কনসেন্ট্রেটেড ফোর্স, ঠিক। তো আমি এটা মানে একটা পয়েন্টে পার্টিকুলারলি আমার লোডটা অ্যাপ্লাইড হয়েছে। এইবারে আমি যদি এইখান থেকে সেকশন কাট নিলাম, এবার সেকশন কাট নিলে আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম দেখতে অভ্যস্ত এতদিন ধরে, যেটা কোনো বিচার করতাম না যদি হয়, তাহলে এখানে আমার কিউ লোড অ্যাপ্লাইড হয়েছে, সেই কিউ লোডটা কিন্তু একটা পয়েন্ট লোড হিসেবে এখানেও দেখিয়ে দিতাম। বাট এখানে একটা কিন্তু আছে, কি কিন্তু, এইভাবে পয়েন্ট লোডে মানে মেটেরিয়ালের ভেতরে এই যে বাইরে থেকে অ্যাপ্লাইড কিউ লোড সেটা মেটেরিয়ালের ভেতরে এইভাবে ট্রান্সফার হয় না স্যার। কেন, কারণ এই পয়েন্টে আমি বাইরে থেকে লোড অ্যাপ্লাই করেছি এবং এই পয়েন্টটাতে লোড অ্যাপ্লাই করার জন্য এই পয়েন্টটার আনুষঙ্গিক যত পয়েন্ট গুলো রয়েছে প্রত্যেকটা পয়েন্টের মেটেরিয়াল কিন্তু এই পয়েন্টটাকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কাজেই এই মেম্বারটার প্রত্যেকটা পয়েন্টে এই লোডটার জন্য যে রেজিস্ট্যান্স রয়েছে সেই রেজিস্ট্যান্সটার জন্য প্রত্যেকটা পয়েন্ট কিন্তু অ্যালং দিস ক্রস সেকশন প্রত্যেকে এলিজিবল রেজিস্ট্যান্স অফার করছে, প্রত্যেকে কন্ট্রিবিউট করছে রেজিস্ট্যান্স দেওয়ার জন্য। মানে ঘরে তোমার কিছু শরীর খারাপ হলো, তোমার এন্টায়ার ফ্যামিলি তোমার জন্য লাগে, তোমার পিছনে লাগবে, তোমার জন্য রেডি হয়। লাইকওয়াইজ প্রত্যেকটা মেম্বার কিন্তু এখানে এই পয়েন্টটাকে হেল্প করছে, অ্যাসিস্ট্যান্স দিচ্ছে। সো বেসিক্যালি যদি আমি এখানে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতাম তাহলে সেটা অ্যাকচুয়ালি আঁকা উচিত ছিল আমার
প্রত্যেকটা মেম্বারে কিন্তু স্ট্রেস ডেভেলপড হয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা মেম্বারে কিন্তু স্ট্রেস ডেভেলপড হয়েছে বিকজ অফ অ্যাপ্লিকেশন অফ দিস ফোর্স। ওকে, হুইচ যেটাকে আমি সাম আপ করলে এই কিউটাই বেরোবে, অবশ্যই যে এই কিউটা বেরোবে, বাট আমি একটা পয়েন্টে দেখাবো না। কেন দেখাবো না? কারণ এখানকার মেটেরিয়ালের প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে অ্যাসোসিয়েটেড। এবারে তুমি একটা কাজ করো, তুমি একটা প্যাড বা ইয়ের পাতা নাও, ঠিক আছে, চেকবুক। সো চেকবুক বা প্যাডের পাতা যদি নাও, এখানে অনেকগুলো ছোট 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 কি থাকে, পারফোরেশন থাকে, ঠিক আছে। এবার তুমি এখান থেকে দুম করে যদি ফোর্স দাও, এই বরাবর কিন্তু ছিঁড়ে যায়, এই বরাবর সহজেই ছিঁড়ে যায়, সবসময় নয়, বাট এই বরাবর সহজে ছিঁড়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, কারণ অলরেডি এখানে আমি কি করে দিয়েছি, পাঞ্চিং করা আছে, এখানে অলরেডি আমি পারফোরেশন তৈরি করে রেখেছি। তো পারফোরেশন যেহেতু আমি তৈরি করে রেখেছি, পারফোরেশন তৈরি করার মানে কি স্যার? পারফোরেশন তৈরি করার মানে হলো সেখানে আমি মেটেরিয়ালটাকে পার্শিয়ালি রিমুভ করে দিয়েছি। যেমন এইখানে আমি যদি এই প্লেটটার কথা ভাবি, এই প্লেটটাতে তো এই প্লেটটাতে আমি যদি এইখানে হোল করে দিই, ঠিক আছে, এইবারে আমি যদি এইখানে লোড অ্যাপ্লাই করি, তাহলে কি তুমি বলতে পারো যে এই জায়গাটাতে কি রকমের ডিস্ট্রিবিউশন হবে? কারণ এইখানেও যদি আমার হোলটা না থাকতো, তাহলে প্রতিটা মেম্বার এই যে হোল করার জন্য যে মেটেরিয়ালটা চলে গেল, সেই মেটেরিয়ালের প্রতিটা পয়েন্টও কিন্তু এই মেম্বারটার রেজিস্ট্যান্স দেওয়ার জন্য কন্ট্রিবিউট করতে পারতো, বাট এখানে আমি হোল করে দিয়েছি, সো আমি এটা করতে পারবো না, এখানকার মেটেরিয়াল নেই। কাজে মেটেরিয়াল না থাকার জন্য কি হবে, একটা কাজ 10 জনে মিলে যদি সহজে করতে পারো, তাহলে 7 জন থাকলে সেই কাজটা করতে তোমাদের বেশি পরিমাণে স্ট্রেস পড়বে, এটা কোয়াইট অবভিয়াস। তো এইখানে প্রত্যেকটা মেটেরিয়ালের প্রত্যেকটা পয়েন্ট এখানে কন্ট্রিবিউট করছিল, রেজিস্ট্যান্স দিচ্ছিল স্ট্রাকচারাল মেম্বারটার ইন্টিগ্রিটি মেনটেন করার জন্য। কিন্তু আমি এখানটাতে আমি হোল ক্রিয়েট করে দেওয়ার জন্য এখান থেকে মেটেরিয়ালটাই তুলে দিলাম। তাহলে স্বাভাবিকভাবে এই অংশের মেটেরিয়াল যেখানে এই পাঞ্চিং হোলটা ক্রিয়েটেড হয়েছে, সেই জায়গাটাতে আমার ডিস্ট্রিবিউশনটা আগে যেমন আমার এখানে ডিস্ট্রিবিউশনটা ছিল, যেটা ইউনিফর্মলি ছিল, যেটা ইউনিফর্ম ছিল, প্রত্যেকটা মেম্বারই ইকুয়ালি কন্ট্রিবিউট করেছিল, সেটা কিন্তু আর হলো না। অর্থাৎ যেখানে যেখানে আমার এরকম কিছু একটা ঘটনা ঘটেছে, হয় আমি হোল ক্রিয়েট করেছি, নইলে আমি বেন্ডিং ক্রিয়েট করেছি, বা এমন কিছু একটা ঘটনা ঘটেছে, বা অতিরিক্ত স্ট্রেস দেওয়া আছে রেসিডুয়াল স্ট্রেসের জন্য, হ্যাঁ, বা ভেঙে গেছে, রাপচার হয়ে অলরেডি আছে, তাহলে সেই সমস্ত জায়গাগুলোতে স্ট্রেস প্রোফাইল, আমি এটাকে কথাটাও কি বললাম, স্ট্রেস প্রোফাইল, মানে ভেতরে যে স্ট্রেস ডেভেলপমেন্টের যে নেচার, সেইটা কিন্তু কমপ্লেক্স হয়ে যায়। সেই কমপ্লেক্স হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে না, দিস পোর্শন বিকামস ভালনারেবল। ভালনারেবল মানে কি, এটা সহজেই অ্যাটাকড হয়, মানে এই জায়গাটা হয়ে যায় দুর্বলতম অংশ, ঠিক হ্যাঁ, as compared to the gross section. Now two terms. Gross section, আগের বার আমি কি বললাম না, fy নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম, তখন fy by gamma m0 into ag. Okay, so ag stands for what? This is the gross section. So gross section কি না, gross section হচ্ছে এই যে gross cross section, এই যে গ্রস ক্রস সেকশন। কেন? কারণ লোডটা অ্যাকচুয়ালি ক্রস সেকশনের উপরে পড়ছে, তো প্লেটের এই লঙ্গিটিউডিনাল সারফেসের উপর তো পড়ছে না, এ তো থিকনেস অ্যারাউন্ড এই জায়গাটার উপর পড়ছে, ঠিক না? তাহলে কিন্তু এই গ্রস সেকশনের মধ্যে এখানে যে বোল্টের হোল গুলো আছে, সেগুলো কিন্তু আমার বাদ যাবে স্যার। তো এই যে গ্রস সেকশন থেকে বোল্টের হোল বাদ যাওয়ার জন্য যেটা তৈরি হলো, তার নাম কি, নেট সেকশন, এএন। ওকে, নেট সেকশন, দিস ইজ দ্য নেট সেকশন, এটা কিন্তু আমার তৈরি হলো, ঠিক আছে। সো কি বলা হচ্ছে না, যে পোর্শন নিয়ার দ্য হোল রিচেস আলটিমেট টেনসাইল স্ট্রেংথ, মানে কেন, কারণ হচ্ছে যে এইখানটাতে মেটেরিয়াল নেই, হেন্স এই জায়গাটা অতিরিক্ত স্ট্রেসফুল হয়ে যাচ্ছে, এই জায়গাটা অতিরিক্ত স্ট্রেস থাকার কারণে এইখানে অতি সহজ আগে ইল্ড পেরিয়ে আলটিমেট স্ট্রেংথ অব্দি এই জায়গাটা হোলের কাছাকাছি অংশের মেটেরিয়াল আগে আলটিমেট স্ট্রেস এর অব্দি পৌঁছে যাবে। ওকে, সো রাপচার ক্যান হ্যাপেন বিফোর ইল্ডিং অফ গ্রস সেকশন। এটা পসিবল যে আমার মেম্বার ইল্ডিং হলো না, কিন্তু তার আগেই আমার মেম্বারটা এই বরাবর ছেড়ে গেল, এটা পসিবল। আমি আবার রিপিট করছি, হবেই এরকম গ্যারান্টিড নয়, এটা পসিবল। সো উই আর টকিং অ্যাবাউট পসিবিলিটিস। সো একটা আমি সেই জন্য কি বললাম, মোড অফ ফেলিয়ার, মোড অফ ফেলিয়ারের মধ্যে ফার্স্ট মোড কি ইল্ডিং, সেকেন্ড মোড কি দিস ইজ।
এবার কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা আমরা ক্যালকুলেশনের থ্রু দিয়ে বিচার করব এবং সেই ভিত্তিতে বলবো যে এই মেম্বারটা ম্যাক্সিমাম এত লোড নিতে পারে। এটা হচ্ছে আমাদের ডিজাইন ফিলোসফিতে ডিজাইনের অ্যাপ্রোচ। ওকে, নাও তো নেট সেকশন আমরা কি দেখলাম? তো নেট সেকশন যখন আমরা আলোচনা করলাম তখন নেট সেকশনে কি শব্দটা পেলাম না, এখানে নেট সেকশনে আমার আলটিমেট স্ট্রেস অবধি, আলটিমেট টেনসাইল স্ট্রেস পৌঁছে যাবে, স্ট্রেংথ রিচ করে যাবে। তো যখনই আমি আলটিমেট কথাটা পেয়েছি, আলটিমেট কথাটা যখনই শুনলাম তখনই আমার ব্যাক অফ দ্য মাইন্ডে কি চলবে? FU ডিভাইডেড বাই গামা M1। গামা M1 এর ভ্যালু কত? अगेन आई एम रिपीटिंग 1.25, ঠিক? Gamma M0 associated with what? Yield. Gamma M0 yield stress থাকলে gamma M0 এর ভ্যালু হচ্ছে, এটা রিপিট করতে থাকো আমার সঙ্গে, gamma M0 এর ভ্যালু হচ্ছে 1.1 and gamma M1 এর ভ্যালু হচ্ছে 1.25, ঠিক আছে? সো গামা M1 হচ্ছে 1.25। কেন 1.25? না আমি আলটিমেট লিমিট অবধি পৌঁছে যাচ্ছি, আলটিমেট স্ট্রেংথ অবধি পৌঁছে যাচ্ছি, ঠিক আছে? সো আলটিমেট স্ট্রেংথ অবধি যদি পৌঁছে যায় দেন ইট ইজ আ নন রিভার্সিবল প্রসেস, আমার স্ট্রাকচারটা ছেড়ে যাবে। তো সেই জন্য আমি ফ্যাক্টর অফ সেফটি বেশি রাখছি অ্যাজ কম্পেয়ার টু ইল্ডিং, ঠিক? সো এখানে আমার মেটেরিয়াল আলটিমেট টেনসাইল স্ট্রেংথ অবধি রিচ করবে। সো গামা FU ইন্টু গামা M1 ধরবে, 1 নম্বর। এখানেই আমি ক্ষান্ত হব না, আমি আরেকটু ফ্যাক্টর অফ সেফটির জন্য কি করলাম না, আমি এখানে এর সঙ্গে আবার 0.9 অ্যাড করলাম। এর বলবে কেন 0.9 অ্যাড করলে? কোড বলে দিয়েছে 0.9 অ্যাড করতে হবে। কেন করতে হবে? কারণ এই জায়গাটাতে আমার যে ইফেক্টিভ এরিয়াটা রয়েছে সেই ইফেক্টিভ এরিয়াটা কমে গেছে, এবং এই ইফেক্টিভ এরিয়া কমে যাওয়ার জন্য এখানকার মেটেরিয়ালটা অনেকটা বেশি স্ট্রেসড হয়েছে, আলটিমেট অবধি স্ট্রেসড হচ্ছে। তো আলটিমেট স্ট্রেস হওয়ার জন্য আমি 1.25 রেখেছি, বাট 0.9 রাখতে হবে, বিকজ এই যে আমার ইয়েটা রয়েছে, হোলগুলো রয়েছে, সেই হোলগুলোর কাছাকাছি যে ফোর্সের বা স্ট্রেসের ডিস্ট্রিবিউশনের নেচার, দিস ইজ কোয়াইট কমপ্লেক্স। সো কমপ্লেক্স নেচার যেহেতু, আই শুড নট টেক এনি ফার্দার রিস্ক। সো আমি 0.9 বলে আরেকটা ফ্যাক্টর গুণ করে দিই, ঠিক আছে? সাবধানের মান নেই। ইনটু কি আরেকবার রিপিট করবেন এটা? বলছি, প্রথমত হচ্ছে এই যে জায়গাগুলো, ঠিক আছে, যে জায়গাতে রাপচার হচ্ছে, সে রাপচার অর্থ কি? রাপচার অর্থ হচ্ছে আলটিমেট লিমিট অবধি পৌঁছে যাওয়া। আলটিমেট লিমিট যখনই হয়ে গেছে, আলটিমেট লিমিটের পরে সেই আলটিমেট লিমিট হয়ে যাওয়ার জন্য আমি কি করলাম? আলটিমেট লিমিট হয়ে যাওয়ার জন্য আমি ওটার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর অফ সেফটি সেটাকে যোগ করলাম, এই মাল্টিপ্লাই করলাম ইকুয়েশনে। সো আমার অ্যাক্টিভ স্ট্রেস হচ্ছে এইটা, এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রেস অন দ্যাট পার্টিকুলার লোকেশন। এবার তার সঙ্গে আমি কি করছি? আমি তার সঙ্গে আবার 0.9 মাল্টিপ্লাই করছি। 0.9 কেন মাল্টিপ্লাই করছি? বিকজ রাপচার ইজ আ ইররিভার্সিবল প্রসেস। রাপচার হচ্ছে একটা ইররিভার্সিবল প্রসেস, এবং এই জায়গাটাতে যেহেতু হোল আছে, সেই হোল থাকার জন্য এই জায়গাটাতে স্ট্রেসের যে প্রোফাইল, সেই স্ট্রেস প্রোফাইল ইজ মাচ মোর কমপ্লিকেটেড, ঠিক আছে? সো এই কমপ্লিকেটেড স্ট্রেস প্রোফাইল এবং ইররিভার্সিবল প্রসেস হওয়ার জন্য আমি 0.9 অ্যানাদার অ্যাডিশনাল রিডাকশন ফ্যাক্টর আই এম ইনকর্পোরেটিং উইদিন দিস ইকুয়েশন। বুঝলে? ঠিক আছে স্যার। মানে স্ট্রেসটাকে আমি আরো কমিয়ে নিলাম, হ্যাঁ স্যার, স্ট্রেসটাকে আমি আরো কমিয়ে নিলাম। যদি শুধুমাত্র সে ফর এক্সাম্পল তর্কের খাতিরে দাঁড়াও, যদি ভ্যালু নিয়ে কাজ করি আমরা, ঠিক আছে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। FU এর ভ্যালু কত? 410 MPa, ঠিক আছে? এবার এক কাজ করো, FU ডিভাইডেড বাই গামা M1। গামা M1 কত? 410 ডিভাইডেড বাই কত হবে গামা M1? 1.25। ওকে, সো কত আসছে বলো? স্যার 328। 410 ডিভাইডেড বাই 1.25 মানে 328। ওকে, 328। এবারে তুমি বললে যে 328 এমপি নিয়েও আমি কাজ করতে পারতাম। 328 ইনটু নেট সেকশন। নেট সেকশন ইজ হাউ মাচ? না, এই যে গ্রস সেকশন, গ্রস সেকশন থেকে আমি যদি হোলের এরিয়াটাকে বাদ দিয়ে দিই, দেন আই উইল গেট দ্য নেট সেকশন। তাহলে এবারে 300, আমি বললাম না স্যার 328 আমি থামবো না, আমি 328 এর থেকেও একটু সেফ জোনে থাকবো, সাবধানীর মান নেই। কত নেব? 328 এর সঙ্গে যদি আমি 0.9 গুণ করি, দেন আই উইল গেট 295। 0.9 ইন্টু 328 কত হচ্ছে? 295.2। সো 295.2 MPa এই জায়গাটা স্ট্রেস আছে, এই রকমটা ধরে নিয়ে আমি কাজ শুরু করব। কেন? কারণ হচ্ছে রাপচার যদি হয়ে যায় আমার কাছে আর কিছু বাঁচবে না।
ইট ইজ আ ইররিভার্সিবল প্রসেস, আর আমার প্রসেসটা কন্টিনিউই হবে না। এবং 2 নম্বর হচ্ছে এখানে অলরেডি আমার স্ট্রেস মেটেরিয়াল হোল ক্রিয়েট করার জন্য মেটেরিয়াল এখান থেকে আমার চলে গেছে। সো এই জায়গাটাতে স্ট্রেসের যে ডিস্ট্রিবিউশন কি হবে সেটা আমি কিন্তু বলতে পারছি না, গ্যারান্টি দিতে পারছি না। ইট ইজ আ কমপ্লেক্স ফরমেশন অফ স্ট্রেস, হেন্স আমি এই জায়গা স্ট্রেসটাকে আরো কমিয়ে নিলাম। ঠিক আছে, ঠিক আছে স্যার। বিকজ অফ ফ্যাক্টর অফ সেফটি দিক থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে। ওকে, নাও নেট সেকশনের জন্য যে আমাদের কোডাল প্রভিশন আছে সেটা হচ্ছে এটা। TDN কি বলেছে, 0.9 into FU into gamma M1 into AN. AN is the net section. ঠিক আছে, so portion near the joint has smaller length, lower deflection. যে জায়গাটা তোমার জয়েন্টের কাছাকাছি অংশ, এই যে জয়েন্টের কাছাকাছি যে অংশটা রয়েছে, জয়েন্টে আর কতটুকু থাকে অ্যাজ কম্পেয়ার টু দ্য লেন্থ অফ দ্য মেটেরিয়াল, তাই না? এতটুকু অংশ বেসিক্যালি জয়েন্টের কাছাকাছি আছে, সেই জন্য এখানে হোলটা রয়েছে। ঠিক আছে, মেম্বারের যা লেন্থ, জয়েন্টের লেন্থ তো তার থেকে খুবই কম। কাজেই কি হচ্ছে না, আমি পোর্শন নিয়ার দ্য জয়েন্ট হ্যাজ স্মলার লেন্থ, সো লোয়ার ডিফ্লেকশন। সো কাজে এই জায়গাটাতে আমার আলাদা করে ডিফ্লেকশন চেকের কোনো প্রয়োজনীয়তা নেই। হেন্স ইল্ডিং ইজ নন কনসিকুয়েন্সিয়াল এবং অ্যাডিশনাল ফ্যাক্টর অফ 0.9 অ্যাজ দেয়ার ইজ নো রিজার্ভ বিয়ন্ড FU। কি বললাম? রিজার্ভ বিয়ন্ড FU, কারণ FU এর পরে আর কিন্তু আমার কাছে কোনো রিজার্ভ নেই ভাই, আমি আলটিমেটে চলে গেছি, তাই না? কিন্তু ইল্ডিং এর পরে আমার কাছে FU অব্দি একটা রিজার্ভ জায়গা রয়েছে, যে জায়গাটাতে আমার স্ট্রেন হার্ডেনিং হচ্ছে, তাই না? FU এর পরে তো FY সরি ইল্ডিং এর পরে, ইল্ডিং থেকে আলটিমেট যেতে আমার তো অনেকটা সময় লাগে, অনেকটা স্ট্রেস ক্যাটার করতে পারে, অনেকটা রিজার্ভ স্ট্রেংথ রয়েছে। ঠিক, রিজার্ভ স্ট্রেংথের কনসেপ্ট অলরেডি কিন্তু ডিসকাসড। ওকে, সো সেই জন্য আমরা অ্যাডিশনাল ফ্যাক্টর 0.9 এর সঙ্গে যুক্ত করি। নাও লেট আস সি ক্যালকুলেশন অফ নেট এরিয়া। নেট এরিয়া কি করে ক্যালকুলেট করব প্রথমত? ওকে, ক্যালকুলেশন অফ নেট এরিয়া। তো গ্রস এরিয়া কি ব্যাপার? তো এইটা হচ্ছে আমার, ওকে, এটা হচ্ছে আমার স্টিলের একটা প্লেট ধরো, ঠিক আছে? সো এই স্টিলের প্লেটটাতে আমি এই এরিয়াতে কিউ ফোর্স অ্যাপ্লাই করেছি। ওকে, সো দিস ইজ L, this is T, and this is B. Okay, so this is B. So আমার এই যে কিউ, এই কিউটাকে রেজিস্ট করার জন্য রেসপন্সিবল এরিয়া কোনটা? সো এরিয়া গ্রস উইল বি BT। লিখতে পারি? লিখতে পারি তো? হ্যাঁ স্যার। তো আমি এখানে আবার একটা হোল ক্রিয়েট করেছি, সো আই এম ক্রিয়েটিং আ হোল ওভার হিয়ার। ঠিক, সো এখানে আমি হোল ক্রিয়েট করেছি। সো এই হোলগুলো গ্র্যাজুয়ালি কি আছে, এই সাইডে, এই সাইডের মেটেরিয়াল রিমুভ করেছে না? সো এই অংশটা চলে যাবে, এই অংশটাও চলে যাবে। ওকে, চলো ফ্রেশ ভাবে আর একবার আঁকা যাক, তাহলে বোঝা যাবে। ওকে, দেখো অতটা ভালো না হলেও এইভাবে কাজ চালাও। দেখো, সো যখন আমার এই বরাবর ফোর্স আসছে, ঠিক আছে, এই বরাবর ফোর্স আসছে, তো এইখানে আমি হোল ক্রিয়েট করে দিয়েছি। সো হোল যদি ক্রিয়েটেড হয়ে যায়, তাহলে আমার অ্যাকচুয়াল এরিয়াটা কি? অ্যাকচুয়ালি আমার এরিয়া থাকার কথা ছিল কত স্যার? অ্যাকচুয়ালি আমার এরিয়া থাকার কথা ছিল, এই জায়গাটাও ফিল থাকার কথা ছিল, ফিল থাকার কথা ছিল, ফিল থাকার কথা ছিল, ঠিক আছে? সো আমার সেই জন্য আমি লিখেছিলাম AG ইজ ইকুয়ালস টু B ইন্টু T। বাট আমি এখানে একটা হোল ড্রিল করেছি, সো হোল ড্রিল করার জন্য হোলের ডায়ামিটার হচ্ছে DH। সো আমার নেট এরিয়া কত আসবে? দুটো হোল আছে এখানে, একটা হোল দুটো হোল, সো BT, that is the gross area minus, কি হবে?
DH into T, DH into T কটা আছে? দুটো আছে, so 2 DH into T, hence net area কত? Hence net area is equals to gross area minus N into DH into T. এবার N কেন? কারণ হচ্ছে এখানে দুটো হোল রয়েছে, সেই জন্য 2। যদি N সংখ্যক হোল থাকতো তাহলে N। ওকে, সো AG minus N into DH into T. So in general this is my formula. ঠিক আছে, বলো কোনো বক্তব্য? কোনো বক্তব্য আছে না এগোবো? স্যার ঠিক আছে। ওকে, নাও আন্ডার দিস এখানে দুটো আরো জিনিস। এক নম্বর হচ্ছে পিচ ভার্সেস গেজ। হোয়াট ইজ পিচ এন্ড হোয়াট ইজ গেজ? দেখো, দুটো প্লেট, এই যে জয়েন্টিংটা এখানে দেখতে পাচ্ছি, এই জয়েন্টিংটার নাম জানো? ল্যাপ জয়েন্ট। ওকে, ল্যাপ জয়েন্ট। ওকে, সো এই ল্যাপ জয়েন্ট যে হয়েছে, এই ল্যাপ জয়েন্টে এখানে বোল্টের হোল, এইগুলো সব বোল্টের হোল। ওকে, সো দুটো হোলের মধ্যে যে গ্যাপিং, দিস ইজ কল্ড পিচ। দিস ইজ কল্ড পিচ। কি করে ইন্ডিকেট করা হয়? P1 and P2। সো পিচ কে মেজার করা হয়, আমি এইভাবে মনে রাখি, তোমরা শুনতে পারো এটা। সেটা হচ্ছে পিচ মিনস প্যারালাল। P for pitch, P for parallel, parallel to the direction of force। ফোর্স যেদিকে রয়েছে তার ডিরেকশনে যে বোল্ট এর কলাম গুলোর মধ্যে যে দূরত্ব, তার প্যারালালি যেটা ডিস্টেন্স, দিস ইজ কল্ড পিচ। আর ফোর্সের যেদিকে ডাইরেকশন তার পারপেন্ডিকুলার, এই ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ ফোর্স। সো ফোর্সের ডাইরেকশনের পারপেন্ডিকুলার যেটা হয় বোল্টের রো, দুটো রো অফ বোল্টের মধ্যে যে ডিস্টেন্স, দিস ইজ কল্ড গেজ। সো দিস ইজ কল্ড গেজ। গেজ কে দেওয়া ডিনোট করা হয় G1 G2 ইত্যাদি দিয়ে, G দিয়ে বেসিক্যালি। আর পিচ কে ডিনোট করা হয় P দিয়ে, P1 P2। ওকে, সো দে আর কল্ড পিচ অ্যান্ড গেজ। সো যদি আমি তোমায় বলে দিই পিচ আর গেজের ভ্যালু কত, তাহলে কিন্তু এইটা, এই ফিগারটা মাথায় রাখবে। নাও, ইফেক্ট অফ স্ট্যাগার্ড হোল। স্ট্যাগার্ড হোল কি জিনিস? অবজার্ভ, দেখো এইখানে একটা গিভেন লাইন অফ বোল্টিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে জিগজ্যাগ ওয়েতে। আমি সহজভাবে এইরকম ভাবেও কিন্তু জিনিসটাকে দিতে পারতাম, এরকম ভাবেও কিন্তু আমি জিনিসটাকে অ্যারেঞ্জ করতে পারতাম। দিস ইজ কল্ড চেইন অ্যারেঞ্জমেন্ট and this is called zigzag, এই যে zigzag arrangement, this is called staggered arrangement। ঠিক আছে, তো স্ট্যাগার্ড অ্যারেঞ্জমেন্টে একটা বেনিফিট কি না, যদি আমার এই রকম ক্ষেত্রে রাপচার হয়, ওকে, স্টিলের প্লেটটার যখন আমার ফোর্স অ্যাপ্লিকেশনের জন্য রাপচার হবে, দেন ইট উইল গেট আ স্ট্রেট পাথ, ইট উইল গেট আ স্ট্রেট পাথ সাচ দ্যাট আমার এই স্টিলটার, এই স্টিল প্লেটটার মধ্যে একটা রাপচার প্লেন রাইজ করে। আফটার রাপচার যদি এটা ভাঙে, তাহলে এরকম ভাবে ইজিলি ভেঙে যেতে পারবে যদি আমি একটা চেন লাইনিং দিই। ঠিক আছে, বাট যদি আমি এরকম একটা স্ট্যাগার্ড সিস্টেম ইন্ট্রোডিউস করি, তাহলে আমার এই যে প্লেটটা রয়েছে, সেই প্লেটটার যদি ভাঙেও, তাহলে সেই ভাঙার পথটা অতটা সোজা হবে না। সেই ভাঙার পথটা কিরকম হবে? সেই ভাঙার পথটা হবে কিছুটা এরকম ভাবে, এবড়ো খেবড়ো ভাবে ভাঙবে। ঠিক আছে, কাজেই সেই জন্য আমরা স্ট্যাগার্ড প্রেফার করি, যাতে সহজে জিনিসটা ভেঙে না যায়। ঠিক আছে, তো স্ট্যাগার্ড হলে তার ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট করতে হবে, দেয়ার ফর্মুলা অলসো গিভেন IS 800 ক্লজ নম্বর 6.3.1। ঠিক আছে, সো বি কি? বি হচ্ছে উইডথ অফ দা প্লেট, এন ইন্টু ডিএইচ। সো কতগুলো হোল আছে এখানে? 1 2 3 4 পাঁচটা এন ইন্টু ডিএইচ, PSI স্কোয়ার আপন 4GI। সো পি কি জিনিস? পি হচ্ছে পিচ, which is measured parallel to the direction of load. This is the Q, parallel to the direction of load. And G কি? গেজ। গেজ কি? এখানে দুটো বোল্টের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স,
সরি দুটো বোল্টের মধ্যে যে ডিস্টেন্স হুইচ ইজ মেজার্ড পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ লোড। সো এইখানে একটা দিস ইজ জি, দিস ইজ অ্যানাদার জি, এই দুটোর মাঝখানে কিন্তু জি নয়, দিস ইজ নট দ্য কারেক্ট কেস। দুটো বোল্টের পরপর দুটো বোল্টের সন্নিহিত বোল্টের মধ্যে যে ডিস্টেন্সটা হুইচ ইজ মেজার্ড পারপেন্ডিকুলার টু দ্য অ্যাপ্লিকেশন অফ লোড, দিস ইজ বেসিক্যালি গেজ। So this is the empirical formula introduced in 1922. Okay, চলো এবার একটা দুটো করে দেখা যাক। বলো কি হবে এটা। A plate 100 by 10, ठीक है, 100 by 10 millimeter square is bolted with a single bolt M20 bolt, diameter 22 millimeter. बोल्ट के डेजिग्नेट करा হয় M20 बोल्ट, ঠিক আছে। M20 बोल्ट কি জিনিস ইত্যাদি ইত্যাদি আপাতত তোলা রইলো, এগুলো পরে ডিটেলসে যখন আমরা বোল্ট পড়বো তখন সেগুলো প্রত্যেকটা ব্যাখ্যা করব। ফিলহাল এই যে 20 এই শব্দটার মানে কি না, 20 কথাটার মানে হলো ডায়া অফ দ্য বোল্ট, ডায়া অফ বোল্ট। ওকে, যদি আমি বলি M16 দ্যাট মিনস হোয়াট, ডায়া অফ বোল্ট, ডায়া অফ বোল্ট ইজ ইকুয়ালস টু 16 মিলিমিটার। এবারে প্রথম প্রশ্ন হচ্ছে যতটা আমার ডায়া অফ বোল্ট আমি যে হোলটা ক্রিয়েট করব সেই হোলটা ডেফিনেটলি তার থেকে কিছুটা বড় হবে। কত বড় হবে? জেনারেলি 2 মিলিমিটার। আমি এখন জেনারেলি বলে দিলাম, ঠিক আছে, এই নিয়ে কোডাল প্রভিশনও রয়েছে, আলোচনা হবে পরে। সো ডায়া অফ হোল, সরি, ডায়া অফ হোল, ডায়া অফ হোল ডিনোটেড বাই DH। সো ডায়া অফ হোল ইজ ইকুয়ালস টু কত হয়, ডায়া অফ বোল্ট আপাতত এটা প্লাস 2 মিলিমিটার, এটুকুই জানো আপাতত। সো এখানে কত আছে, এখানে বলেই দিয়েছে যে ডায়া অফ বোল্ট ইজ 22 মিলিমিটার, 20 মিলিমিটার। সো দ্যাট ইজ 20 প্লাস 2 মিলিমিটার, দ্যাট ইজ 22 মিলিমিটার, ঠিক আছে। সো এটা এখানে বলেই দেওয়া আছে ডাইরেক্ট, সো তোমার আর এই খাটনিটা করতে হলো না। তো যাই হোক, এখানে যেটা বলেছে যে ক্যালকুলেট ইটস গ্রস অ্যান্ড নেট এরিয়াজ ইফ দ্য হোল ইজ ড্রিলড আর উইথ আ সিঙ্গেল বোল্ট। তো আমি কি বার করব, গ্রস এরিয়া এন্ড নেট এরিয়া। তো গ্রস এরিয়া কি হবে স্যার, দিস ইজ মাই প্ল্যান ভিউ। সো 100 বাই 10, সো 100 বাই 10 যদি হয় আমার প্লেটের এটা কত, এটা 100 নাকি, আর থিকনেসটা 10, মাইন্ড ইট, দ্য থিকনেস ইজ 10, দ্য থিকনেস ইজ 10, ওকে, দিস ইজ 10, এটা 100 নয়, এটা লেন্থ, এটা লেন্থ অফ দ্য প্লেট অ্যান্ড দিস ইজ 100, এটা হচ্ছে 10 এন্ড দিস ইজ মাই। সো যা ডাইমেনশন দেওয়া থাকবে সমস্ত কিন্তু ক্রস সেকশনাল ডাইমেনশন দেওয়া থাকবে, মাইন্ড ইট, এই ভুলটা যেন না করো, সেই জন্য আমি এখানে ফার্স্টে ভুল লিখলাম, ঠিক আছে। সো যে যা ডাইমেনশন রয়েছে সবকিছু ক্রস সেকশনাল ডাইমেনশন। সো AGO কত হবে, 100 গণিত মিলিমিটার স্কোয়ার, হেন্স 1000 মিলিমিটার স্কোয়ার। ওকে, নাও সেকেন্ড পয়েন্ট কি না, সেকেন্ড পয়েন্ট বলেছে AN কত হবে, এই পয়েন্টে আমি একটা হোল বানিয়েছি, এই পয়েন্টে আমি একটা হোল বানিয়েছি, তার মানে আমার এইখানে বেসিক্যালি একটা ছিদ্র আছে, ঠিক আছে। তো হোল যদি বানানো হয় এই পয়েন্টে, তাহলে আমার এইখান থেকে মেটেরিয়াল, এই পয়েন্ট থেকে মেটেরিয়ালটা কি হয়েছে, রিমুভ হয়ে গেছে। সো মেটেরিয়াল যদি রিমুভ হয়ে থাকে তাহলে কি হবে, AGO মাইনাস N ইন্টু DH ইন্টু T। ওকে, দিস ইজ দ্য ফর্মুলা। N কি, N ইজ ইকুয়ালস টু 1, DH কত 22 মিলিমিটার, T কত 10 মিলিমিটার, তাই তো। তাহলে কত হলো, 1000 মাইনাস 22 গণিত 10, কত আসছে, 780 ইন্টু মিলিমিটার স্কোয়ার, কত 880, 780 780, 780 হয়ে গেল, 780 মিলিমিটার স্কোয়ার। সো পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট কি, চলো সেকেন্ড পয়েন্ট দেখা যাক। সো এইভাবে আমার সিস্টেমটা অ্যারেঞ্জ করা আছে, ঠিক আছে। ডিটেলস অঙ্ক টুকতে যাবে না, জাস্ট ক্যালকুলেটর প্রেস করে রাফলি করো আগে। সো প্লেট থিকনেস 8 মিলিমিটার, প্লেটের থিকনেস 8 মিলিমিটার, M16 বোল্ট, মানে বোল্টের ডায়া কত স্যার,
বোল্টের ডায়া হচ্ছে 16 16 মিলিমিটার। তাহলে এখানে যে 18টা লেখা আছে সেটা কার? সেটা হচ্ছে DH, ডায়া অফ Plate. হোল, প্লেটের হোল যেটা, সেই হোলের ডায়ামিটার হচ্ছে 18 mm। ঠিক, চলো ক্যালকুলেট নেট এরিয়া ইফ দ্য হোলস আর ড্রিলড। বলো কি হবে? চলো ভাবো একটু, কি হবে বলো। কত আসছে বলো, 2 মিনিট ভাবো, নিয়ে বলো কত আসছে উত্তর। চলো গিভেন কি কি ডেটা দেওয়া আছে, ফার্স্টে আমরা কি দিয়ে শুরু করি? গিভেন ডেটা। সো বলো কি দেওয়া আছে? বি, বি কত দেওয়া আছে স্যার? বি কোনটা? চলো 3D বানিয়ে দেওয়ার চেষ্টা করি। স্যার 210। ইয়েস, বি কত? 210। 30 প্লাস 50, যারা বুঝতে পারলে না হোয়াট ইজ বি, দিস ইজ মাই বি। ওকে, দিস ইজ মাই বি। সো 30 প্লাস 50 80 প্লাস 50, ওকে, প্লাস 50 প্লাস 30 নাকি? 80 130 180 210। চলো 210 মিলিমিটার হলো। আর কি দরকার বলো? থিকনেস কত স্যার? থিকনেস কত? থিকনেস বলা আছে 8 মিলিমিটার, তাই না? থিকনেস বলা আছে 8 মিলিমিটার। ঠিক আছে, আর কি আছে? আর কি দরকার বলো? তোমার তাহলে তো গ্রস এরিয়া বার করে নিতে পারবে ইজিলি। স্যার স্যার ইফেক্টিভ এটা 156 মিলিমিটার আসছে। ইফেক্টিভ কত আসছে? স্যার 1536, স্যার 1536 মিলিমিটার আসছে। 1536 আসছে? আমি এখনো করিনি, আমি কি করে বলবো? দাঁড়াও, চলো আর একসঙ্গে স্যার করা যাক। গ্রসটা আসছে স্যার 1680 মিলিমিটার মতো। ঠিক আছে, দেখি তাই আছে কিনা একবার চেক করে নি, আমিও তো করিনি, আমিও করছি এখন। ডিএইচ কত আসবে বলো? আর মাঝখানে আমি ভুল না করে ফেলি, রিসেন্টলি খুব ভুল করছি। ডিএইচ কত আছে? 18 ইন্টু 8, 8টা ভোল্ট আছে স্যার। ওকে, দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, অসুবিধা নাই, চলো। আচ্ছা তাহলে ফার্স্টে আমরা কি ক্যালকুলেট করব? পিচ। আর কি কি দেওয়া আছে? পিচ কত আছে বলো দেখি, একটা ডাইমেনশন আগে আইডেন্টিফাই করো। পিচ কত এই ফিগারে? পিচ কোনটা? দিস ইজ পিচ। আর এটা কি? গেজ, তাই না? সো পিচ 50 মিলিমিটার, আর গেজ কত? 50 মিলিমিটার। ওকে, ঠিক আছে, চলো এই ডেটা দেওয়া আছে। চলো এবার ফার্স্টে কি করব আমরা? ফার্স্টে এটা বার করবো এজি। এজি ইজিলি বার হয়ে যাবে, কি হবে? বি ইন্টু টি, দ্যাট ইজ 210 ইন্টু 8। ইউনিট কি হবে? মিলিমিটার স্কোয়ার। একটু কেয়ারফুল থাকবে ইউনিট। 210 ইন্টু 8 মিলিমিটার স্কোয়ার, 1680, 1680 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে স্যার, এইবারে বলো এন, যেটা নিয়ে এতদিন আলোচনা হচ্ছে। সো হোয়াট ইজ এন? ফর্মুলা কি? এজি মাইনাস এন ইন্টু ডিএইচ ইন্টু টি, তাই তো? এন কটা আছে? এন কটা আছে? 12টা। 12টা আছে। তাহলে 12 হবে নাকি? 12 হবে তো? না স্যার 4টে হবে স্যার। ধন্যবাদ। কেন 4টে হবে? কারণ হচ্ছে আমি কি বললাম যে পারফোরেশন হিসেবে ধরো, তো যদি আমার এইখানে ফাটে এই জায়গাটাতে, তাহলে একটা এইখান লেয়ারে আছে। বরাবর এই জায়গাটা, এই বরাবর আমার এখানে রাপচার হবে। দিস ইজ দ্য প্লেন অ্যালং হুইচ দ্য রাপচার উইল টেক প্লেস, তাই না? আমি কি দেখাচ্ছিলাম এতক্ষণ অব্দি? এই বরাবর যদি এইটা আমার প্লেট হয়, এই বরাবর আমার ফোর্স অ্যাপ্লাইড হয়, তাহলে এই বরাবর আমার জিনিসটা রাপচার করবে। এই বরাবর আমি রাপচার করছে, তাহলে যে বরাবর আমার ফোর্স যাচ্ছে তার পারপেন্ডিকুলারলি আমার রাপচারটা হচ্ছে। সো এই বরাবর এখানে ফোর্স এসছে, এই বরাবর টি, তাহলে আমার রাপচার প্লেন অ্যালং দিস ডিরেকশন। ওকে, অ্যালং দিস ডিরেকশন, পারপেন্ডিকুলার দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। ফ্যাক্ট। তাহলে সেই লাইন অফ অ্যাকশন বরাবর কটা বোল্ট আছে? 1 2 3 4। বুঝতে পারলাম? n implies not the total number of bolt নয়, বরং perpendicular to the line of action of the bolt. ওকে, সো কিতনা? 1680 মাইনাস n কটা? 4টে ইন্টু
DH 18, T কত স্যার? T হচ্ছে 8, সো অল টুগেদার হাউ মাচ মিলিমিটার স্কয়ার? কত আসবে? 1104। 1104, দ্যাটস ইট। বুঝতে পারলাম? বলো, কোনো ডাউট? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক, তাহলে এইবারে এই অঙ্কটা দেখি কি হয়। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি করেছে, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করলাম না, তো পসিবল ফেলিয়ার পাথ গুলো আমি দেখবো। সো হোয়াট ইজ দ্য AN? তিনটে ফেলিয়ার পাথ পসিবল। সো যখনই আমি এরকম ছবি দেখবো, ব্যাক অফ দ্য মাইন্ডে কি চলবে, হোয়াট আর দ্য পসিবল ফেলিয়ার পাথ? নাম্বার 1 ফেলিয়ার পাথ, 1 2 3, ওকে। সো এই পাথ, সেই পাথটার নাম কি, এদিকে নাম দিলাম A। সো নাম্বার অফ ফেলিয়ার পাথ হচ্ছে, এক নম্বর হচ্ছে ABC, এটা কি নাম দেবো, এটা D নাম দিয়ে দিই, ABCD। ঠিক আছে, নাম্বার অফ ফেলিয়ার পাথ মানে অ্যালং এই বরাবর আমার স্টিলটা এইভাবে আমার রাপচার হয়ে যেতে পারে, ওকে। সেকেন্ড ফেলিয়ার পাথ কি হতে পারে, এখান থেকে ডাইরেক্টলি এই দিক বরাবর রাপচার হয়ে যেতে পারে। সেকেন্ড পাথ হচ্ছে EF, দিস ইজ অ্যানাদার রাপচার পাথ, এই বরাবর রাপচার হতে পারে, পারে তো, এই বরাবর ফেটে গেল। এন্ড থার্ড পাথ কি, যেটা থার্ড পাথ কি, এই বরাবর, তার মানে এই বরাবর ভাঙতে পারে, তাই না? আরে কাটে ভাঙলো, পারে তো? হ্যাঁ স্যার। সো এই তিনটে পসিবিলিটি, এ নাম দিয়ে দিলাম A, এটা D, সো ABCEF along this path it can rupture, ওকে। সো ঠিক আছে, এখানে কি বলেছে, পিচ কত হবে, 75 মিলিমিটার, ঠিক। পিচ কোনটা, মেজার্ড প্যারালাল টু দ্য রোড, সো দিস ইজ পিচ, ওকে। গেজ কত, গেজও 75, 60, দেখতে পাচ্ছ, এই দুটোকে বলা হয় এন্ড ডিস্টেন্স, ওকে। এন্ড ডিস্টেন্স, এন্ড ডিস্টেন্স, ওকে। এই এন্ড ডিস্টেন্স এগুলোকে বলা হয়। এনিওয়ে, সো ফর কেস 1, সো যদি আমি ABCD along the ABCD the failure path exist, যদি আমার ABCD বরাবর আমার ফেলিয়ার পাথটা হতো, তাহলে বলো কত হতো আমার নেট এরিয়া, নেট এরিয়া কত হতো, বি কত, 60 প্লাস 75 প্লাস 75 মানে 150 প্লাস 60, 210, 210 প্লাস 60 মানে কত, 270, দেখো লিখতে পারি, ওকে। চলো 270 মাইনাস কি হবে বলো, স্পিড নাও। সো DH কত, 18 প্লাস 2 20, কটা আছে, 1 2, 2 ইন্টু 20, আর কে আছে, ইন্টু 12, কত হয় বলো, 270 মাইনাস 40 ইন্টু 12, কত হবে, 2760 মিলিমিটার স্কোয়ার। সেকেন্ড পয়েন্ট, EF বরাবর যদি ফেলিয়ার হয় কি হবে, কটা হোল, EF বরাবর ফেলিয়ার হলে একটাই হোল, সো AN কত হবে, 270 মাইনাস কটা, 20 ইন্টু 12, কত হয়, 3000 নাকি, 3000 স্যার। হ্যাঁ স্যার। 3000 হয়। আমি ফর্মুলাটা ঠিক লিখেছি বাবু? বলো কি ভুল করেছি? স্ট্যাগার্ড হবে। না, 3000ই হবে, এর পরেরটা স্ট্যাগার্ড হবে, 270 মাইনাস 20 ইন্টু 12, 3000। বলো থার্ড পাথ কি হবে,
বলো থার্ড পার্ট কি? এ বি সি ই এফ, চলো বলো স্ট্যাগার্ডে কোনটা যাবে? চলো এটা মুছি, চলো আর এটা ফ্রেশলি। ওকে, কিভাবে পাত আসবে? এইভাবে নাকি? ফর্মুলা কি ছিল? স্ট্যাগার্ডের ফর্মুলা কি ছিল স্যার? জাইগান্টিক ফর্মুলা নাকি? কি ছিল ফর্মুলা? বি মাইনাস এনডিএইচ প্লাস সামেশন অফ দিস, তাই তো? সো চলো বি মাইনাস এনডিএইচ আগে লেখা যাক, বলো। সো বি কত? কোথায় গেল? হ্যাঁ চলো, বি কত? 270, তাই তো? মাইনাস মাইনাস এনডিএইচ, এন কত? স্ট্যাগার্ড ওয়াইজ যদি হয় এন কটা পড়ছে? এন কটা পড়ছে? একটা দুটো তিনটে, সো 3 ইন্টু ডিএইচ 20। ওকে, প্লাস প্লাস কি? প্লাস কি? পিচ ডিস্টেন্সের সামেশন। সামেশন ইন্টু 4 জি, তাই তো? সো এখানে একটাই পিচ রয়েছে অ্যাডিশনাল, সো পি পি স্কোয়ার কত? 75 স্কোয়ার 75। ডিভাইডেড বাই 4 ইন্টু এটাও 75, ঠিক? সো কত আসছে? সরি, ইন্টু 12, ইন্টু 12 কত আসছে বলো? স্যার 2745। এবারে আর একটা কথা বলো, তিনটে পসিবিলিটি তো দেখলাম, আর কোনো পসিবিলিটি চোখে পড়ছে তোমাদের? এখান থেকে এভাবে বাঁক খেলো। আচ্ছা, এরকম একটা পসিবিলিটি আমার মনে হচ্ছে হতে পারে, দেখো তো তোমরা বলো দেখি এটা হতে পারে কিনা। হতে পারে? হুম, এরকম পসিবিলিটি হতে পারে? পারে তো? হ্যাঁ স্যার হতে পারে। সরি, সো লাস্ট পসিবিলিটি কি নাম হবে? এই ফোর্স, এই এই পথটার নাম কি হবে? এ বি, দিস এ বি ই এফ, ওকে, এ বি ই এফ। সো কি হবে এখানে বলো? 370 কটা বোল্ট খেছে এখানে? দুটো, দুটো বোল্ট খেলো। আচ্ছা, তাই তো, দুটো বোল্টই তো খেলো এই পথে, একটা দুটো, প্লাস প্লাস কি হবে? 75 স্কোয়ার, পিচের স্কোয়ার, পিচ কত স্যার? পিচ 75, 75 স্কোয়ার ডিভাইডেড বাই গেজ, গেজ কত? মানে যে 150। কনসার্ন 150, যে কনসার্ন যে বোল্ট হবে তাদের মধ্যে গ্যাপিং 150, ওকে, ইন্টু 4, ঠিক? এর আগের বারে কেন 4 ইন্টু 75 করেছিলাম? কারণ কনসার্ন যে দুটো বোল্ট ছিল তাদের মধ্যে বোল্টের যে গ্যাপিং সেই দুটো নিয়েছি, ঠিক? এখানে কনসার্ন দুটো বোল্ট আছে, সেই কনসার্ন বোল্ট দুটোর মধ্যে গ্যাপিং কত? 150। সো কত আসছে? কত আসছে বলো? 287, 2.5 মিলিমিটার স্কোয়ার। দেখো এটা এলো না এলো না? কোনটা এলো? ঠিক আছে,
বলো, কোনো বক্তব্য আছে? স্যার ইন্টু 12 হবে না? সরি, হ্যাঁ 12। হ্যাঁ স্যার 12। এবার ঠিক হচ্ছে। স্যার ঠিক আছে, এবার 12 সো ক্রিটিক্যাল এরিয়া যেটা আছে, সো ক্রিটিক্যাল এরিয়া কোনটা? ক্রিটিক্যাল এরিয়া হবে দিস ওয়ান। কেন? কারণ হচ্ছে 2745 মিলিমিটার স্কোয়ার। সো ক্রিটিক্যাল এরিয়ার সিগনিফিকেন্সটা কি? ক্রিটিক্যাল এরিয়ার সিগনিফিকেন্স হলো যে এদের মধ্যে যে পথটা মিনিমাম সেই পথেই রাপচার হওয়ার টেন্ডেন্সি বা পসিবিলিটিটা বেশি। বুঝতে পারলাম? যে পথে ম্যাক্সিমাম এরিয়া সেই পথ বরাবর বেসিক্যালি রাপচারে কি হচ্ছে, রাপচারের সময় তো মূলত আমার গোটা জায়গায় যে মেটেরিয়ালটা রয়েছে সেই মেটেরিয়ালটা গোটাটাই আলটিমেট স্ট্রেস অব্দি নিয়ে যাচ্ছি, স্ট্রেংথ অব্দি নিয়ে যাচ্ছি আমি মেটেরিয়ালটাকে। তাহলে আমার মূলত কি হচ্ছে, গোটা মেটেরিয়ালটাই রাপচার হয়ে যাচ্ছে। তো আমি সেটাই আমার টার্গেট থাকবে, যে পথ বরাবর আমার মিনিমাম এরিয়ার মেটেরিয়ালকে আমার আলটিমেট স্ট্রেংথ অব্দি নিয়ে যেতে হয়, সেটাই আমার টার্গেট। হেন্স আমি এমন একটা পথকে ক্রিটিক্যাল পথ বলবো যে পথ বরাবর আমার এরিয়াটা মিনিমাম হয়, কারণ রাপচারের সময় সেই পথ বরাবর মেটেরিয়ালটা ফেল করে গেছে। ফ্যাক্ট, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, সো থ্যাংক ইউ।